আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। গতকালকের মতো আজকের একটি লাইভ ক্লাসে চলে আসলাম, ইংলিশ ক্লাসে তোমাদের। বিশেষ করে যারা তোমরা এইচএসসি পরীক্ষার্থী রয়েছো 2025 সালের, তোমাদের জন্য আমি একটি কোর্সটি ডিজাইন করেছি, তার আঙ্গিকে আমি ক্লাসটি দিয়ে চলে আসছি। তো আশা করি তোমরা সকলেই ভালো আছো। গতকালকে আমি একটি ক্লাস নিয়েছিলাম তোমার রাইট ফর্ম অফ ভার্বসের ওপর, ঠিক আছে। ঢাকা বোর্ডের যে কোশ্চিনটা আসছিল গত বছর, সেটা নিয়ে আলোচনা করেছি। তো আমি বলেছিলাম যে আগে রুলস পড়তে হবে আমাদেরকে, তারপরে কোনো একটা বোর্ডের আমরা ডিটেলস আলোচনা করব বা ব্যাখ্যা সহ আলোচনা করব। তো আজকে আমরা আলোচনা করব তোমার রাইট ফর্ম অফ ভার্বসের বেশ কিছু গুরুত্বপূর্ণ রুলস নিয়ে, যেগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখন রাইট ফর্ম অফ ভার্বস আসলে খুবই গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে যে তোমার যতগুলো টপিক রয়েছে তোমাদের, ফার্স্ট পার্ট বলো সেকেন্ড পার্ট বলো, প্রত্যেকটা টপিকের সাথে টেন্স জড়িত, রাইট ফর্ম অফ ভার্বস জড়িত। তো এখানে যদি তুমি এক্সপার্ট হতে না পারো, তাহলে অন্যান্য টপিকগুলো তুমি কমপ্লিট করতে পারবে না। হয়তো অর্ধেক পারবে অর্ধেক পারবে না, এরকম হয়ে যাবে। তাই তোমাদেরকে এনি হাউ টেন্স বলো, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বলো, বা তোমার রাইট ফর্ম অফ ভার্বস বলো, এই তিনটা টপিকে অবশ্যই অনেক পারদর্শী হতে হবে। না হলে তুমি ভালো একটা তোমার ফলাফল করতে পারবে না, ঠিক আছে, ভালো একটা মার্ক অবটেইন করতে পারবে না। তো আমি এই জন্য তোমাদের কথা বিবেচনা করে ইংরেজি সেকেন্ড পেপার এবং আইসিটির জন্য একটি কোর্স রান করেছি আমি, যেটা গতকালকে থেকে শুরু করেছি। তোমরা ক্লাসগুলো দেখতে থাকো। যদি মনে করো যে এখান থেকে ইউ আর গেটিং সামথিং ফ্রম দিস কোর্স, দেন ইউ উইল গেট অ্যাডমিট হিয়ার, ঠিক আছে। তো আমি আজকে আলোচনা এখন শুরু করতে যাচ্ছি। আমরা প্রথম রাইট ফর্ম অফ ভার্বস নিয়ে আলোচনা করব, ঠিক আছে। তো আশা করি তোমরা খাতা এবং কলম নিয়ে প্রস্তুত হয়ে আছো। আমি আলোচনাটা এখন শুরু করছি, দেখো, ঠিক আছে। আমি কিন্তু অলরেডি একটা আইসিটির ক্লাস নিয়েছি, ঠিক আছে। তোমরা যারা করেছো ক্লাসটি আশা করি বুঝতে পেরেছো। সন্ধ্যা 7:30টায় আমি একটা আইসিটির ক্লাস নিয়েছি। আর ইংরেজি ক্লাসটি আমি রাত 9:30টায় নেওয়ার চেষ্টা করবো, কারণ লেট হয়ে যাচ্ছে। আর একটা ক্লাস যখন শুরু হচ্ছে তখন শেষ করা আসলে নির্দিষ্ট সময়ের ভিতর শেষ করা যাচ্ছে না, মানে আলোচনা শেষ করা যাচ্ছে না। তো তোমাদের যাদের আইসিটিতে সমস্যা রয়েছে, ঠিক আছে, বিশেষ করে তোমার সংখ্যা পদ্ধতি বলো, ডিজিটাল ডিভাইস, আজকে ডিজিটাল ডিভাইস সম্পর্কে আলোচনা করেছি, বিশেষ করে সরলীকরণ নিয়ে আলোচনা করেছি, তোমরা ক্লাসটি দেখে নেবে। আরও যাদের সমস্যা রয়েছে, বিশেষ করে HTML বলো, প্রোগ্রামিং বলো, প্রোগ্রামিংয়ের ওপর আমার প্রায় 6 ঘন্টার একটা ক্লাস আমি দিয়েছি, ঠিক আছে। কিভাবে মোবাইলে তুমি প্রোগ্রামিং বা MCQ সলভ করতে পারবে, বুঝতে পেরেছো? তো তুমি আশা করি সেই ক্লাসগুলো দেখবে। আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে তোমার HSC ইংলিশ অ্যান্ড ICT ল্যাব, ঠিক আছে, সেটা হচ্ছে আমার চ্যানেলের নাম। আর আমি এই পেজ থেকে লাইভে আসবো, যে ইংলিশ অ্যান্ড ICT সেন্টার, রেগুলারলি সন্ধ্যা 7:30টায় এবং রাত 9:30টায়। মানে সময়টা একটু চেঞ্জ করতে হচ্ছে, কারণ সন্ধ্যার পরে ক্লাসটা নির্দিষ্ট সময় শেষ করা যাচ্ছে না, একটু বড় হয়ে যাচ্ছে, তখন পরপর দুটি ক্লাস নেওয়া ঝামেলা হচ্ছে। এই জন্য একটু গ্যাপ দিয়ে ক্লাসগুলো নিতে হচ্ছে আমাকে। আচ্ছা, তো রাইট ফর্ম অফ ভার্বস, তো এর মূল ভিত্তি কোথায়, ঠিক আছে। ভিত্তি হচ্ছে তোমার টেন্সে। তোমার এখানে যতগুলো রুলস রয়েছে রাইট ফর্ম অফ ভার্বসে, বেশিরভাগই এসছে তোমার টেন্স থেকে। তো তুমি যদি টেন্স না জানো, ঠিক আছে, টেন্স বা নাম্বার বা পার্সন এগুলো যদি না বোঝো, তাহলে কিন্তু তুমি রাইট ফর্ম অফ ভার্বসে পারদর্শী হতে পারবে না, ঠিক আছে। তো আমি তোমাদের প্রথমে একটু টেন্স সম্পর্কে বলে দেবো, ঠিক আছে। আর আমার কাছে যে সিট রয়েছে, এই সিটটা আমি তোমাদের ক্লাস শেষে দিব, PDF করা আছে আমার কাছে। আমি দুইটা শিট তোমাদের আজকে দেবো, টেন্সের একটা শিট দেবো, আর একটা হচ্ছে তোমার রাইট ফর্ম অফ ভার্বসের দুটো শিট দেবো, ঠিক আছে। তোমরা এখন থেকে এগুলো পড়তে থাকো, ইনশাল্লাহ দেখবা যে 40 দিন পর নিজেদেরকে একটা অন্য লেভেলে দেখবা ইনশাল্লাহ। আমি সেই অনুযায়ী ক্লাসগুলো সাজাইতেছি। প্রথম দিকে তো একটু ইরেগুলার, একটু সমস্যা হচ্ছে,
সবকিছু গুছিয়ে নিতে সমস্যা হচ্ছে। ধীরে ধীরে দেখবা যে ক্লাসগুলো অনেক মানসম্মত হচ্ছে, আরো ভালো হচ্ছে। বুঝতে পেরেছো? আচ্ছা, দেখো আমি একটু আলোচনা করে দিই, তোমার নাম্বার আর পার্সন সম্পর্কে একটু আলোচনা করে দিই এখানে, না হলে তো হবে না। ঠিক আছে, দেখো নাম্বার কাকে বলে। আমি এখানে তোমার বোর্ডে, তোমার আশা করি তোমরা দেখতে পাইতেছো, এখানে নিচে আমি সুন্দর করে এখানে লিখে দিয়েছি, একটা ওয়েবসাইট থেকে দেখিয়ে দিচ্ছি। যেহেতু এটা আলোচনার বিষয় ছিল না খুব একটা, আমি সরাসরি রাইট ফর্ম ভার্বস নিয়ে আলোচনা করতে চেয়েছিলাম। দেখো, নাম্বার বলতে সাধারণ অর্থে সংখ্যাকে বোঝায়। ঠিক আছে, গ্রামারের ভাষায় যা দ্বারা কোনো গণনাবাচক নাউন বা প্রোনাউনের একমাত্রিক বা বহুমাত্রিক অবস্থাকে বোঝানো হয়, তাকে নাম্বার বলে। ঠিক আছে, নাম্বার দুই প্রকার, দ্যাটস আর নট সো এসেন্সিয়াল দ্য ডেফিনেশন। ঠিক আছে, ডেফিনেশনটা একেবারেই জানতে হবে তা না, কিন্তু তোমার প্রকারভেদটা একেবারে খুব জরুরি, এটা জানতে হবে আসলে কি জিনিস। না, সিঙ্গুলার মানে কি এক বচন, একটা জিনিস বুঝাবে। ঠিক আছে, আর প্লুরাল মানে বহু বচন। আমি কিন্তু শুধু টাচ দেবো, একেবারে যে গভীরে গিয়ে বুঝাবো তা না। ঠিক আছে, এখানে কারণ কি, এটা তোমাদের আগে থেকে জানা উচিত ছিল, বা যারা জানো তাদের জন্য খুব ভালো। সিঙ্গুলার তোমার এক বচন কি, যেমন বুক, ব্রাদার, কাউ, এগুলো এক বচন। ঠিক আছে, প্লুরাল কি হবে, যেমন নর্মালি আমরা এস যোগ করে কি করি, বহুবচন করি, এস বা ইএস। এগুলোর বহুবচন কি হবে, বুকস হবে, ব্রাদার্স হবে, কাউ হবে, ট্রি হবে। ঠিক আছে, এগুলো হচ্ছে বহুবচন, আশা করি বুঝতে পারছো। এখন দেখো কিভাবে সিঙ্গুলারকে তুমি মানে প্লুরাল করবা। ঠিক আছে, নর্মালি এস যোগ করে, যেমন কি এখন দেখো খেয়াল করো যে কাউ, কাউ থেকে কি হবে, কাউজ। ঠিক আছে, বয় থেকে বয়েজ, নর্মালি এস যোগ করে। ওকে, আমি কিন্তু সবগুলো দেখাবো না, তোমরা একটু অন্যান্য গ্রামার থেকে একটু জেনে নিবা। দেখো, এই যে সিঙ্গুলার নাউন এর শেষে খেয়াল করো, সিঙ্গুলার নাউন শেষে এস, ডবল এস, তারপর এস এইচ, এক্স বা জেড থাকলে এবং শেষের সিএইচ এর উচ্চারণ চয়ের মতো হলে ওই সব নাউনের শেষে ইএস যোগ করে প্লুরাল করব আমরা। তো যে সকল ভার্বের শেষে তুমি, এটা যেমন নাউনের শেষে ইএস যোগ করেছি আমরা, কিছু কিছু ভার্ব রয়েছে সেগুলোর ভার্বের শেষে দেখবা এস আছে, ডবল এস আছে, তারপরে এস এইচ আছে, এক্স আছে বা জেড আছে, এগুলো যখন থাকবে তখনও তুমি ইএস যোগ করে, কিন্তু আমরা ওই যে এস বা ইএস যোগ করি না আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, সেটা কিন্তু আমরা এই রুলসটা ফলো করেই তোমরা ওখানে এস বা ইএস ইএস যোগ করব। ঠিক আছে, এই রুলসটা ফলো করে। তো খেয়াল করো, বাস, বাসের বহুবচন কি, বাসেস। ঠিক আছে, ক্লাস থেকে ক্লাসেস, এই যে ডবল এস আছে এই জন্য ইএস যুক্ত করেছি। আশা করি বুঝতে পারছো। আমি নাম্বার নিয়ে খুব একটা বেশি আলোচনা করব না, এই টপিকটা দেখালাম যে এক বচন আর বহুবচন দুইটা নাম্বার রয়েছে আমাদের কাছে। আচ্ছা, তারপরে দেখি ব্যতিক্রম আছে, যেগুলোর শেষে তোমার যদি কয়ের মতো উচ্চারণ হয় তাহলে শুধু এস যোগ করবো। ঠিক আছে, কয়ের মতো উচ্চারণ হলে শুধুমাত্র এস যোগ করব। বুঝতে পেরেছো? আশা করি বুঝতে পেরেছো বিষয়টা। তোমার বিষয়টা হচ্ছে যে নাম্বারের বিষয়ে। ঠিক আছে, পার্সন তিন প্রকার আমরা তো অলরেডি জানি, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন আর থার্ড পার্সন। এই বিষয়গুলো আমি একটু জানালাম, টেন্সে আমি যাচ্ছি, তো আমি জাস্ট টেন্সে যাচ্ছি এই জন্যে বলতেছি। আচ্ছা, আমি পরিচয়টা পার্সন সম্পর্কে আমি যে টেন্সের সিট রয়েছে সেখান থেকে দেখিয়ে দেবো। তো নাম্বার সম্পর্কে একটু বলে দিলাম। আচ্ছা, এবার দেখো খেয়াল করো, এবার টেন্সে চলে যাই। টেন্স অর্থাৎ কি, অর্থাৎ ক্রিয়ার কাল বা সময়, মানে একটা কাজ কখন হচ্ছে। ঠিক আছে, কখন হচ্ছে বা অবস্থাটা কি। তাহলে টেন্স কিন্তু দুইটা জিনিস বুঝাবে, একটা সময় বলবে যে কোন সময় হচ্ছে, আর বিভিন্ন কাজের অবস্থা, হয়ে গেছে কি, হয়নি বা হবে, এই টাইপের কিছু। ঠিক আছে, তো এই যে সময়গুলা কি দ্বারা প্রকাশ করবে, ভার্বের বিভিন্ন রূপ দ্বারা প্রকাশ করবে। কাজটা হয়েছে কি না, এটাও ভার্বের রূপ দ্বারা প্রকাশ পাবে, বিভিন্ন রূপ রয়েছে। ঠিক আছে, যেমন ভি1, ভি2, ভি3, মানে প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, তারপর কি পাস্ট পার্টিসিপল ফর্ম, এগুলো দ্বারা আমরা প্রকাশ করব। ঠিক আছে, বিভিন্ন হেল্পিং ভার্ব রয়েছে, এই হেল্পিং ভার্ব দ্বারা তোমার কি আমাদের যে কাজের সময়টাকে বোঝাবো, বা কাজটা আমাদের হয়েছে কি হয়নি সেটা কিন্তু আমরা এই টেন্স দ্বারা আমরা বুঝতে পেরে যাই। কিছু ইন্ডিকেটর রয়েছে, টেন্স ইন্ডিকেটর রয়েছে, সেগুলো থেকে আমরা জানতে পারি। তো আমার কাছে যে সিটটা রয়েছে, আমি নর্মালি খুব সহজভাবে আমি এটা সিটটা তৈরি করেছি, নিজে তৈরি করেছি, যাতে তোমরা সকলে বুঝতে পারো, বিশেষ করে যারা টেন্সের সম্পর্কে একটুকু আইডিয়া নেই, কিছুই আইডিয়া নেই। ঠিক আছে, তাদের জন্য এই সিটটি। আর টেন্স মানেই হচ্ছে তোমার রাইট ফর্ম অফ ভার্বস, টেন্সের আপগ্রেড ভার্সন হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস। মানে কি, টেন্স থেকে কিছু সহজ নিয়ম দেওয়া আছে, কিন্তু একটু ডিফারেন্ট নিয়ম দেওয়া আছে কোথায়, রাইট ফর্ম অফ ভার্বসে। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে টেন্সের থেকে একটু আলাদা, একটু অ্যাডভান্স টাইপের আলোচনা করা হয়েছে। তো যারা মনে করো এবিসি জানো না, তাহলে তুমি কি করে তুমি রিডিং করতে পারবে। তো বিষয়টা এরকমই, যারা হঠাৎ করে রাইট ফর্ম ভার্বস পড়তে চলে আসছো আর টেন্স জানো না, তোমার নাম্বার জানো না, পার্সন জানো না, তাহলে কিন্তু হবে না। ঠিক আছে, তো আমি তোমাদের প্রথমে রিকোয়েস্ট করবো, টেন্সের যতগুলো স্ট্রাকচার রয়েছে সেগুলো একটু মনে করো বা মুখস্থ করে নাও, কারণ তুমি মনে করে ন্যারেশন চেঞ্জ করবা,
প্রেজেন্ট প্রেজেন্ট টেন্সের ন্যারেশন রয়েছে, পাস্ট টেন্সের ন্যারেশন এগুলো রয়েছে, কি করে চেঞ্জ করবা যদি গঠন না জানো? ঠিক আছে, তারপর অ্যাসার্টিভ সেন্টেন্স জানো না, ইন্টারোগেটিভ সেন্টেন্স জানো না, ইম্পারেটিভ সেন্টেন্স জানো না, অপারেটিভ সেন্টেন্স জানো না, এগুলোর গঠন জানো না, তাহলে তুমি চলে যাচ্ছ সরাসরি ন্যারেশন চেঞ্জে। ঠিক আছে, আবার কি হচ্ছে যে কমপ্লিটিং সেন্টেন্স, কমপ্লিটিং সেন্টেন্স তুমি পূরণ করতে চলে যাচ্ছ, হঠাৎ করেই চলে যাচ্ছ, অথচ তুমি কিছুই জানো না। ঠিক আছে, কমপ্লিটিং সেন্টেন্স পূরণ করছো অথচ গঠন জানো না, অর্ধেক গঠন দেওয়া আছে। ঠিক আছে, অর্ধেক গঠন মনে করো কমপ্লিটিং সেন্টেন্সে কি হয়, অর্ধেক গঠন দেওয়া আছে আর অর্ধেক গঠন তোমাকে পূরণ করতে হবে। তাহলে যদি তোমার স্ট্রাকচার সম্পর্কে কোনো আইডিয়াই না থাকে, রাইট ফর্ম অফ ভার্ব সম্পর্কে যদি কোনো আইডিয়াই না থাকে যে বাক্যের প্রথম অংশটুকু এমন হবে তাহলে পরের অংশটুকু কেমন হবে, এই ধরনের আইডিয়া যদি তোমার না থাকে, তাহলে তুমি কমপ্লিটিং সেন্টেন্সে যে 10-এ 10 রয়েছে, এমন একটা সেন্টেন্স করতে পারলে তুমি 10-এ 10 পাবা, তাহলে কি এটা তুমি পূরণ করতে পারবা? অবশ্যই পারবা না। তো অবশ্যই তোমাকে টেন্সের গঠনগুলো জানতে হবে, বিশেষ করে আমি মনে করি যে 48টা গঠন রয়েছে টেন্সের, সেগুলো তোমার নখদর্পণে থাকতে হবে সব সময়। ঠিক আছে, হাবোধক, নাবোধক, প্রশ্নবোধক, প্রশ্নবোধক, নাবোধক। ঠিক আছে, এভাবে 4 × 8 = 48টা গঠন যদি তোমার ভেতরে থাকে, তুমি সিম্পল কথাবার্তা বলতে পারবা। ঠিক আছে, টেন্স টেন্স আর তোমার কি সেন্টেন্সের গঠনমূলক ভাবে সেন্টেন্স যে 5 প্রকার, এই কটা জিনিস যদি তুমি জানো, আর কিছু তোমার ভেতরে যদি ভোকাবুলারি থাকে, কিছু শব্দ ভান্ডার থাকে, হ্যাঁ, তুমি সুন্দরভাবে কথাগুলা বলতে পারবা, মানে 50% বা তারও বেশি কথা তুমি ভালোভাবে বলতে পারবা। তো টেন্সটা সবাইকে জব্দ করতে হবে। তো টেন্সে আমি টেন্স টোটালটাই বুঝাবো না আজকে, জাস্ট পড়ার স্ট্রাকচারটা তোমাদের বুঝে নেবো। তোমরা তো আবার ক্লাস 8 বা 9 10-এ পড়ো না, যে মানে ওভারঅল জিনিসটা বুঝাতে হবে টেন্স সম্পর্কে। জাস্ট আমি আমার যে সিটটা আছে আমার কাছে সেটা সম্পর্কে একটু আইডিয়া দেবো, কিভাবে পড়লে তুমি দ্রুত অল্প সময়ের ভিতর মানে টেন্সটা শেষ করে ফেলবা, সে সম্পর্কে আমি তোমাদের এখন আইডিয়া দেবো। দেখো, আমি প্রথমে এক সংজ্ঞা দিয়েছি, ঠিক আছে, এই সিটটা আমি এর আগে আমাদের যারা স্টুডেন্ট রয়েছে তাদেরকে আমি পড়াই, একটু মানে জাস্ট সহজে একটু রিমাইন্ড করে দিই, যে একটু দেখে নিবা, দেখে আমরা কোনো একটা বড় টপিক আলোচনা করবো। দেখো, টেন্সের প্রথম আমি লিখেছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কাকে বলে, বর্তমানে কোনো কাজ করা বোঝায়, অভ্যাস বোঝায় বা চিরন্তন কোনো একটা সত্য ঘটনা বোঝায়, সেটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ঠিক আছে, আর ইনডিফিনিট মানে কি, তোমার হচ্ছে অনির্দিষ্ট, সময়টা বোঝা যাবে না, সময়টা বোঝা যাবে না যে কখন হচ্ছে, ঠিক আছে, এরকম একটা কিছু। আচ্ছা দেখো, আমরা চিনবো কি করে, বাংলা ক্রিয়ার শেষে বা টেন্স ইন্ডিকেটর বলতে পারো। ঠিক আছে, ভালো ভাষা, এখন আবার ভালো ভাষা না বললে হবে না, যে টেন্স ইন্ডিকেটর। আর আমরা পড়েছি কি যে চেনার উপায়, ঠিক আছে, যে আমি বাংলা বাক্যে কি করে চিনবো। এখন তুমি ইংরেজি খুব জানো বা টেন্স ইন্ডিকেটরের কিছু শব্দ তুমি জানো যে এটা থাকলে এই টেন্স হয়, তো তুমি তো বাংলা বাক্য যদি গঠনই করতে না জানো, বাংলা বাক্য নাই চেনো তুমি, তোমাকে একটা বাংলা বাক্য দিলাম, তুমি যদি বাংলা বাক্যটা তুমি ট্রান্সলেট করতে না পারো, অথচ টেন্স তুমি বলতে পারো, যে চিনতে পারো, কিন্তু নিজের মুখে বলতে পারো না। ঠিক আছে, আমি স্কুলে যাই, তো এটা বলতে পারবে না, তুমি কি দেখে বলতে পারবা, তুমি বাংলা বাক্য যদি না জানো, অনেকে হয়তো বলবে স্যার বাংলা বাক্য কেন, এই জন্য একটু জানতে হবে জাস্ট। তাহলে কি করবা তুমি, আমি একটা স্ট্রাকচার একটা থেকে দুটো দেখাবো টোটাল টেন্সটার উপরে, ঠিক আছে, জাস্ট তোমরা একটু দেখে নিবা, দেখে এটা না দেখলে হবে না, এটা হচ্ছে ভিত্তি, বেস অফ কি, যে তোমার রাইট ফর্ম ভার্বস, টেন্স ইজ দ্য বেস অফ রাইট ফর্ম ভার্বস। ভিত্তি হচ্ছে কি, তুমি ভিত্তি যদি না জানো তাহলে রাইট ফর্ম ভার্বসে এক্সপার্ট হতে পারবে না। খেয়াল করো, তাহলে এখানে কিছু হেল্পিং ভার্ব রয়েছে, তোমার হেল্পিং ভার্ব কি, ডু অথবা ডাজ, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের হেল্পিং ভার্ব হচ্ছে ডু অথবা ডাজ। আর দেখো, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে কি করতে হবে, এস বা ইএস যোগ করতে হবে, তাই না? এখন তুমি বলতে পারো স্যার আমি এস কোথায় যোগ করব আর ইএস কোথায় যোগ করবো, ওই যে একটু আগে দেখালাম যে নাউন বহুবচন কিভাবে করতে হয়, ওই রুলসটা ফলো করতে পারো। আর একটা রুলস রয়েছে, আমি তোমাকে দেখাই একটু, অনেকে এটা ঝামেলায় পড়ে যাও। খেয়াল করো, কি দেখতে পাচ্ছ এখানে, যে ভার্ব শেষে ও রয়েছে, ঠিক আছে, তখন আমরা কি করেছি, গোজ, আমরা এস যোগ করিনি, কিন্তু কি করেছি, ভার্ব শেষে রয়েছে ও, তাহলে কি হলো, গোজ। তারপর উইস, কি আছে, এস এইচ, তাহলে কি হবে, আমরা কি যোগ করব, ইএস যোগ করব, উইসেস, ঠিক আছে, উইসেস আমরা যোগ করবো। তারপর দেখো টিচ, কিসের উচ্চারণ, চয়ের মতো, একটু আগে দেখে আসলাম না, চয়ের মতো, টিচ থেকে টিচেস। রিল্যাক্স, রিল্যাক্স থেকে কি হবে, রিল্যাক্সেস। আশা করি বুঝতে পেরেছো কোন কোন ক্ষেত্রে তোমরা এস বা ইএস যুক্ত করবা। ওকে, তো আরেকটা বিষয় তোমাদের বলার ছিল, যে ভার্বের তোমার তিনটে ফর্ম রয়েছে, যে প্রেজেন্ট ফর্ম, তোমার কি পাস্ট ফর্ম আর পাস্ট পার্টিসিপল ফর্ম, তিনটে ফর্ম রয়েছে, তাই না? তো প্রেজেন্ট ফর্মকে আমরা ভি ওয়ান বলি, আর পাস্ট ফর্মকে বলি ভি টু, আর পাস্ট পার্টিসিপল ফর্মকে কি বলি, ভি থ্রি বলে থাকি। ঠিক আছে, যেমন কি, যে গো, ওয়েন্ট, গন, ঠিক আছে, তারপরে কি, ডু ডিড ডান, ডু ডিড ডান,
তো এগুলা তোমার মনে করতে হবে, ঠিক আছে। এগুলো যে ভার্বের লিস্ট রয়েছে, তো এটা কি তোমার ভোকাবুলারি তোমার যদি মনে না থাকে, শব্দ ভান্ডার যদি তোমার বেশি না থাকে, তাহলে কিন্তু তুমি বাক্য রচনাও করতে পারবে না, তুমি একটা তোমার কোনো কিছু বানিয়ে লিখতেও পারবে না, প্যারাগ্রাফ বানিয়েও লিখতে পারবে না। তো যত পারবা এখন তুমি শব্দ ভান্ডারগুলো আয়ত্ত করার চেষ্টা করবে। যদিও পরীক্ষার আগ মুহূর্তে তোমার এগুলা মনে করা মুশকিল, আমি কিন্তু যখন আমি আমার স্টুডেন্টদের পড়াই, আমি শুরুতেই একটা লিস্ট দিয়ে দিই, ভার্বের লিস্ট দিয়ে দিই, তোমার সাফিক্স প্রিফিক্সের লিস্ট দিয়ে দিই, তারপরে তাদেরকে শুরু করে দিই। আমি যখন প্রাইভেট শুরু করি, প্রতিদিন আমি 5টা থেকে 10টা করে ধরি, মানে এটা আগে ধরবো তারপর অন্য কিছু, ঠিক আছে। কারণ তাদের যদি শব্দ ভান্ডার না থাকে, তারা কোনোদিনই ভালো লিখতে পারবে না, ভালো কথা বলতে পারবে না, ভালো লিখতেও পারবে না, ঠিক আছে। তো 1 নম্বর ওয়ে হলো তোমাকে প্রতিদিনই 5টা বা 6টা করে বা 10টা করে ওয়ার্ড মুখস্থ করতে হবে। তো আমি তোমাদের যে সিনোনিম অ্যান্টোনিম রয়েছে, তোমার যে টপিকটা রয়েছে তোমাদের সেকেন্ড পেপারে, সিনোনিম অ্যান্টোনিমের আমি যেগুলো সালে পড়েছে, ঠিক আছে, সেগুলোর উচ্চারণ সহ বোর্ড প্রশ্ন সহ আমি তোমাদের ভেরি সুন আমি তোমাদের এটা সাপ্লাই করে দেবো। আর একটা জিনিস তোমাদের দেবো, যে সেটা হচ্ছে তোমার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যেটা রয়েছে, বা গ্রুপ ভার্বস যেটা রয়েছে, যেটা মুখস্থ করতে হয়, নর্মালি মুখস্থ করতে হয়, জেনারেল ইউজ না প্রিপোজিশনে। যেমন কোনো কিছু ছুঁয়ে থাকলে ওয়ান হবে, ঠিক আছে, মাথার উপরে থাকলে, যদি ছুঁয়ে না থাকলে ওভার হবে বা অ্যাবাভ হবে, ঠিক আছে। এই টাইপের গুলা, ইন কোথায় হবে, অ্যাট কোথায় হবে, এগুলো কিন্তু জেনারেল ইউজ। কিন্তু কিছু ফিক্সড প্রিপোজিশন রয়েছে, ঠিক আছে। ডিপেন্ড অন মানে কি নির্ভর করা, ক্লাইম্ব আপ মানে উপরে ওঠা, ঠিক আছে। ইন ফ্রন্ট অফ মানে কি সামনে, সরি এটা তো ফ্রেজ হয়ে গেল, ঠিক আছে। তো যাই হোক, এই ধরনের যে বিষয়গুলো রয়েছে বা গ্রুপ ভার্বগুলো রয়েছে এবং সিনোনিম অ্যান্টোনিম রয়েছে, বোর্ড প্রশ্ন, এগুলো আমি তোমাদের 2-1 দিনের ভেতরে আমি অবশ্যই তোমাদের এই আমাদের এই যে ওয়েবসাইট রয়েছে এখানে সাপ্লাই করে দেবো। আশা করি তোমরা সেগুলো থেকে কালেকশন করে নেবে। আর এর মাঝে বলে রাখি তোমাদের যে আমি যে কোর্সটা ডিজাইন করেছি বিশেষ করে 2025 সালে যারা পরীক্ষার্থী রয়েছে তাদের জন্য, ঠিক আছে। এখানে আমি আইসিটি এবং ইংরেজি সেকেন্ড পেপারটা কন্টিনিউ করব তোমাদের পরীক্ষার ঠিক আগের রাত পর্যন্ত। তো আশা করি তোমরা আমার সাথেই থাকবে এবং যদি মনে করো যে তোমরা এখান থেকে ইউ আর লার্নিং সামথিং, তো ইউ ক্যান জয়েন দিস কোর্স অর ইনরোল ইন দিস কোর্স। আর আমি অলরেডি কিন্তু একটা আইসিটির ক্লাস নিয়েছি সন্ধ্যার সময়, তোমরা সেই ক্লাসটি দেখতে পারো। আমি প্রতিদিনই সন্ধ্যা 7:30 ক্লাস নেব এবং রাত 9:30। ওকে, তো আমরা এখন একটু টেন্সে চলে যাই। যেটা দেখালাম খেয়াল করো, ওই জিনিসটা একটু মনে রাখতে হবে, এই ভার্বের ফর্মটা। আর কিছু বেস ফর্ম রয়েছে, ওটা অন্যভাবে আমরা শিখে নেব। তো দেখো, যেখানে ছিলাম টেন্স শেখার জন্য বলেছি কি, যে তোমার কিছু টেন্স ইন্ডিকেটর রয়েছে, যে এ উনস্তরস্য এগুলো থাকবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স চেনার জন্য। এখানে হেল্পিং ভার্ব হচ্ছে ডু অথবা ডাজ। আর কি বলছি, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে ভার্বের শেষে এস বা ইএস যোগ করতে হবে। আমরা এখান থেকে গিয়েছিলাম অন্য জায়গায় চলে গিয়েছিলাম যে আমরা এস দিব না ইএস দিব, ঠিক আছে। আশা করি তোমরা এটা ক্লিয়ার হয়েছে যে কোথায় এস দিব বা ইএস দিব। অনেকে হয়তো ভুলে গেছিলাম, আমি স্মরণ করিয়ে দিলাম। এবার খেয়াল করো, থার্ড পারসন সিঙ্গুলার কোনগুলা, ওই যে বলছিলাম আমি পারসন পড়াতে চাচ্ছিলাম, যে এখানে বলে দিলাম যে দেখো হি সি ইট, হ্যাঁ, যে কোনো একটি ব্যক্তির নাম আরিফ, যে কোনো একটি বস্তুর নাম পেন, যে কোনো একটি প্রাণীর নাম। দেখো আমি খুব সুন্দর করে আমি বিষয়টা বলে দিয়েছি। থার্ড পারসন সিঙ্গুলার কোনগুলা, এইগুলা, ঠিক আছে। এগুলো হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। যদি পাই আমরা তাহলে কি করবো সেটা পরে বলতেছি, ঠিক আছে। তো আমরা একটা স্ট্রাকচার দেখি অ্যাফার্মেটিভ সেন্টেন্সের। হ্যাঁবোধক বাক্যের গঠন দেখো, যে সাবজেক্ট প্লাস ভি অন মানে প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট বা এক্সটেনশন, ঠিক আছে। এটা হচ্ছে তোমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের হ্যাঁবোধক বাক্যের গঠন, বুঝতে পেরেছো? আচ্ছা, এবার খেয়াল করো, সে একটি চিঠি লিখে, ঠিক আছে, সে একটি চিঠি লিখে কি রয়েছে, এ রয়েছে, লিখি এ কার রয়েছে না, তাহলে তুমি এটাকে কোন টেন্সে ফেলবা? আমরা যে টেন্স ইন্ডিকেটর দেখলাম যে এ রসই যাই খাই ইত্যাদি থাকে টেন্স ইন্ডিকেটরের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, সেটা অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ওকে, তো এখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমি বাংলা পেয়েছি, তাহলে এটা ইংরেজি করব কি করে? তাহলে তোমাকে কি করতে হবে, এটা মনে রাখতে হবে না? না তুমি বলবা যে আই ইট রাইস, আই এম ইটিং রাইস, ঠিক আছে, I have eaten rice, I have been eating rice। এই যে মানে একটা শব্দ দিয়ে একটা বাক্য দিয়ে তোমার টেন্স শেষ, তাই তো? একটা শব্দ বা একটা বাক্য দিয়ে যদি টেন্স শেষ হয়ে যেত, আমি গতকালকে এই কথাটা বলছিলাম, যে তাহলে আমাদের বাজারে এত গাদা গাদা গ্রামার পাওয়া যেত না, ঠিক আছে। অনলাইনে এত তোমার ইবুক পাওয়া যেত না গ্রামার শেখার জন্য, যে একটা বাক্য লিখেই আমি সব পার, ঠিক আছে। প্র্যাকটিস করতে হবে। এখন এক্সাম্পল অনেকগুলো, একটা এক্সাম্পল পড়ে তো হবে না তোমার, যে একটা সেন্টেন্স পড়ে আমার সব শেষ হয়ে গেল, সেটা না। তোমাকে গ্রাজুয়ালি পড়তে হবে এবং ধীরে ধীরে, তুমি যত ধীরে ধীরে শিখবা, যত সময় নিয়ে শিখবা, ততদিন তোমার মনে থাকবে। আর তুমি মনে করো এক রাতেই সব শেষ, তারপরের রাতে মনে করে ভুলে গেলা, সেভাবে কিন্তু হবে না। তোমাকে একবার রুটিন করে সেগুলা শিখতে হবে। আচ্ছা, আমি ধরলাম যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ঠিক আছে। তো আমি এটা বাক্য রচনা কিভাবে করব? দেখো, প্রথমে বলছে কি সাবজেক্ট, এই যে সাবজেক্ট বসালাম, তারপর কি আছে
V1 ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে এখানে দেখো ভার্বের প্রেজেন্ট ফর্ম কি, লিখা মানে কি, রাইট মানে লিখা, তাহলে আমি রাইট বসেছি, মনে করো এস এখানে দেইনি, ঠিক আছে, মনে করো এস এখানে আমি দেইনি, ঠিক আছে, তাহলে সাবজেক্ট বসলাম, ভার্ব বসলাম, তারপর কি অবজেক্ট বা এক্সটেনশন। অবজেক্ট বলতে অবজেক্ট কখন বসাবো, যখন কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে ভার্বকে যে উত্তরটা পাবো সেটা হবে অবজেক্ট। অবজেক্ট থাক বা না থাক সেটা আমাদের বিষয় নয়, ঠিক আছে। তো এখানে অবজেক্ট আছে কিন্তু এ লেটার, কি লিখে, একটি চিঠি লিখে, ঠিক আছে, এখানে অবজেক্ট হচ্ছে কি তোমার এ লেটার। তো দেখো তাহলে আমরা বসিয়ে দিলাম হি রাইট এ লেটার, মনে করো এস দিইনি, এখন প্রশ্ন হলো এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তো আমি বলেছিলাম যে এস দিব কি দিব না এর একটা প্রশ্ন করতে হবে, ঠিক আছে, এর একটা প্রশ্ন থেকে যায় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। তো কখন দেবো বলেছিলাম, যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, যেমন কি হি সি ইট, যে কোনো একজন ব্যক্তির নাম, যে কোনো একটা বস্তুর নাম, যে কোনো একটা প্রাণীর নাম, এগুলো হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। তো দেখো এটা হচ্ছে যে কোনো একটা ব্যক্তি বা বস্তুকে বোঝাচ্ছে, একজন বোঝাচ্ছে, এই জন্য আমরা ভার্ব শেষে এস দিলাম, আমরা কিন্তু ইএস দিলাম না, কোথায় ইএস দিতে হবে সেটা আমি অলরেডি বলে দিয়েছি। তো দেখো তাহলে এই সিটের গুরুত্বটা আমি একটু বলে দিই তোমাকে, যে কিভাবে তুমি পড়বে, শেষ করবে, আমি কিন্তু সবগুলো বলবো না, ঠিক আছে, আমি জাস্ট একটা ধরনটা তোমাকে বলে দিচ্ছি। এখানে দেখো খেয়াল করো, যে আমি এখানে দিয়েছি কি, যে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, খেয়াল করো আমি দিয়েছি এখানে অ্যাফার্মেটিভ সেন্টেন্সের গঠন দিয়েছি, তারপরে কি দিয়েছি দেখো, এখানে কিন্তু কয়েকটা উদাহরণ দিয়ে দিয়েছি, আমি 3টা উদাহরণ দিয়েছি, এই একই উদাহরণগুলো কিন্তু আমি ইউজ করব, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ঠিক আছে, প্রতিটা টেন্সের ক্ষেত্রে আমি সেম এক্সাম্পল ইউজ করেছি, কারণ তুমি পরিবর্তনটা লক্ষ্য করতে পারবা। আর তুমি যদি খেয়াল করো আমি একটা পৃষ্ঠায় 4টা টেন্সের তুলনা দিয়েছি, ঠিক আছে, দেখো আমি ছোট করলাম এই কারণে সুবিধা, মানে আমি জাস্ট বুঝাবো, তোমরা হয়তো এখন বুঝতে পারবে না, যেখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের একটা বাক্য যেমন দেওয়া আছে, যে সে একটি চিঠি লিখে, ঠিক আছে, সে একটি চিঠি লিখিতেছে, সে একটি চিঠি লিখিয়ে আছে, ঠিক আছে, হি হ্যাজ বিন রাইটিং এ লেটার ফর 2 আওয়ার্স, সে 2 ঘন্টা যাবত একটি চিঠি লিখিতেছে। তাহলে দেখো একটা বাক্যের রূপান্তর আমি 4 ভাবে কম্পেয়ার করে, দেখো এক লাইনে তুমি কম্পেয়ার করে মানে শিখতে পারবা, ঠিক আছে, এটাই হচ্ছে এই সিটের বিশেষত্ব। হ্যাঁ, আমি এভাবেই তৈরি করেছি সিটটাকে, তোমরা এটা আমি নিজেই তৈরি করেছি, আশা করি তোমরা ভালো করে একটু বুঝে নিবা, হ্যাঁ, কম্পেয়ার করে পড়বা। এবং হাবোধক বাক্য আমরা দেখলাম, হাবোধক বাক্য, তাই না, হাবোধক বাক্য দেখেছি। দেখো এবার চলে আসো নেগেটিভ বা নাবোধক বাক্যে, আমরা চলে আসছি এবার কোথায়, নাবোধক বাক্যে চলে এসেছি। খেয়াল করো উপরে পড়লাম হাবোধক, এখন পড়লাম নাবোধক, ঠিক আছে, নাবোধক বাক্য। আচ্ছা গঠনটা দেওয়া আছে, দেখো কি সাবজেক্ট প্লাস ডু নট অথবা ডাজ নট প্লাস V1 প্লাস অবজেক্ট বা এক্সটেনশন। আমি এ সম্পর্কে আর বলবো না, জাস্ট আমি আমার সিটটা কিভাবে তুমি পড়লে ভালো হবে সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি, এটা যেহেতু টেন্সের বিষয়। তাহলে আমরা হাবোধক পড়েছি, নাবোধক পড়েছি, ঠিক আছে, তারপর একই বাক্য কিন্তু আমরা পড়তেছি, এবার বলতেছি ইন্টারোগেটিভ বা প্রশ্নবোধক বাক্য, ঠিক আছে, প্রশ্নবোধক বাক্য আমরা কিভাবে তৈরি করতে পারি, যে হেল্পিং ভার্ব প্রথম আসবে ডু অথবা ডাজ, সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট। তাহলে দেখো আমি হাবোধক দিয়েছি, নাবোধক দিয়েছি, তারপর প্রশ্নবোধক, আর পরে আরো একটা যুক্ত করা হয়নি, যখন আমি তৈরি করেছিলাম আমি ভুলে গেছিলাম, যে ইন্টারোনেগেটিভ, মানে একই সাথে প্রশ্নবোধক নাবোধক। তো তোমরা এই ক্ষেত্রে কি কি বসাতে পারো, যে ডোন্ট আই রিড এ বুক, আমি কি একটি বই পড়ি না, ঠিক আছে, তারপর দেখো ডু দে প্লে ফুটবল ইন দ্য ফিল্ড, তারা কি মাঠে ফুটবল খেলে, তাহলে আমরা কি বসাতে পারি ইন্টারোনেগেটিভের ক্ষেত্রে, ডোন্ট দে প্লে ফুটবল ইন দ্য ফিল্ড, তারা কি মাঠে ফুটবল খেলে না, ঠিক আছে। তারপর এখানে দেখো যদি আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস সেটা বলি, আর দে প্লেইং ফুটবল ইন দ্য ফিল্ড, তারা কি মাঠে ফুটবল খেলিতেছে, তাহলে আমরা যদি এটা না বোধক করি, তাহলে আর্নট দে প্লেইং ফুটবল ইন দ্য ফিল্ড, তারা কি মাঠে ফুটবল খেলিতেছে না, ঠিক আছে। এই যে কম্পেয়ার করে তুমি পড়তে পারবা এই সিটটা থেকে, আমি খুব সুন্দর করে দিয়ে দিয়েছি, তোমরা এটা ডাউনলোড করে নেবে, বা তোমাদের যারা ছোট রয়েছে ছোটরা তাদেরকেও তুমি তোমরা এই সিটটা তোমার সরবরাহ করতে পারো, ঠিক আছে। আচ্ছা দেখো এখানে একটা প্রশ্নবোধক ছিল, হ্যাজ হি বিন রাইটিং এ লেটার ফর 2 আওয়ার্স, সে কি 2 ঘন্টা যাবত একটি চিঠি লিখেছে। আমি যদি বলি সে কি 2 ঘন্টা যাবত একটি চিঠি লিখেছে না, হ্যাজন্ট হি বিন রাইটিং এ লেটার ফর 2 আওয়ার্স, সে কি 2 ঘন্টা যাবত একটি চিঠি লিখেছে না, ঠিক আছে। দেখো সময়ের অনির্দিষ্ট সময়ের জন্য আমরা ফর ব্যবহার করবো, যাবত যদি থাকে তাহলে ফর ব্যবহার করব, ঠিক আছে। আর যদি নির্দিষ্ট কোনো সময়ের বড় একটা ভাগ, যেমন সিন্স মর্নিং, সিন্স মানডে, এই টাইপের আমরা ব্যবহার করব, বুঝতে পারছি। আর ফর যদি যাবত থাকে বা সময়ের 2 ঘন্টা 3 ঘন্টা 5 মিনিট 10 মিনিট যাবত, তাহলে তখন আমরা ফর ব্যবহার করব। আমি টেন্স টোটালটা বলতেছি না, যে তোমরা অলরেডি তোমরা একেবারে পরীক্ষার মুহূর্তে চলে আসছো, তো আমি সিটটা সরবরাহ করে দিলাম, তোমরা এটা এখান থেকে টেন্সগুলো পড়ে নেবে। তো একটা টেন্স সম্পর্কে আমি একটু আলোচনা করতে চাই। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে কি, কোন একটা কাজ হয়ে গেছে, ঠিক আছে, এবং ফল এখন এর ফল বিদ্যমান আছে, ঠিক আছে। তো মনে করো আমি ভাত খেয়েছি, আই হ্যাভ ইটেন রাইস,
তো আমি ভাত খেয়েছি এবং এর ফল এখনো বিদ্যমান আছে, বুঝতে পেরেছো? তো যদি বলি আই হ্যাজ বিন এ টিচার, আমি একজন টিচার হয়ে গেছি, ঠিক আছে। হি হ্যাজ বিন এ প্লেয়ার, সে একজন প্লেয়ার হয়ে গেছে, খেলোয়াড় হয়ে গেছে, কিন্তু তার ফল এখনো বিদ্যমান আছে, মানে সে খেলে যাচ্ছে, ঠিক আছে। ফল বিদ্যমান থাকলে এবং কিছুক্ষণ পূর্বে একটা কাজ হয়েছে এরকম থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। যেগুলোতে একটু কনফিউশন আছে সেগুলো আমি একটু বলে দিচ্ছি। আর একটা টেন্স তোমাদের এখানে বোঝাবো আমি, দিয়ে একবার রাইট ফর্ম অফ ভার্বসে চলে যাব, সেটা হচ্ছে তোমার পাস্ট পারফেক্ট টেন্স, ঠিক আছে। আমি একটু এখানে আলোচনাটা করব, কারণ এখানে তোমরা সবাই ভুল করো। হ্যাঁ, আমি যাদেরকে এর আগে পড়িয়েছি তারা প্রায় ভুল করে দেয়, ঠিক আছে। তো আমি এই টেন্সটা একটু আলোচনা করে আমি আমার মূল আলোচনায় চলে যাব। দেখো বলতেছি কি, যে অতীতকালের দুটি কাজের মধ্যে যে কাজটি পূর্বে সম্পন্ন হয়েছিল, দুটো কাজ হবে, ঠিক আছে। মনে করো আমি একটা উদাহরণ দিতেছি তোমাকে, সে বাড়ি যাওয়ার পূর্বে সে বাড়ি যাবার পূর্বে আমি ঘুমিয়ে পড়েছিলাম, ঠিক আছে। আমি ঘুমিয়ে পড়েছিলাম, মনে করো পূর্বে আমি ঘুমিয়ে পড়েছিলাম, ঠিক আছে। এটা হয়তো দেখতে পাচ্ছ না তোমরা, সে বাড়ি যাবার পূর্বে আমি ঘুমিয়ে পড়েছিলাম। এখানে অবশ্যই একটা উদাহরণ দেওয়া আছে, সেই উদাহরণটা থাক, আমি যদিও এখনো দেখতে পাইনি উদাহরণটা। তো দেখো, সে বাড়ি যাবার পূর্বে আমি ঘুমিয়ে পড়েছিলাম, মনে হচ্ছে এটা আগে হয়েছিল, আমি ঘুমিয়ে পড়েছিলাম মনে হচ্ছে আগে ঘটেছিল এটা, ঠিক আছে। তো এখানে প্রশ্ন হলো যে সে বাড়ি যাওয়ার পূর্বে আমি ঘুমিয়ে পড়েছিলাম, তুমি দেখবা যে কোন কাজটা আগে হয়েছে। সংজ্ঞাতে কি বলছে, অতীতকালে দুটি কাজের ভিতর যে কাজটি পূর্বে ঘটবে সেটি হবে পাস্ট পারফেক্ট। তো আগের কাজটা তুমি পাস্ট পারফেক্ট করবে না, যে কাজটা ঘটে গেছে আগে দুটো কাজের ভিতর সেটা পাস্ট পারফেক্ট কি হবে। তাহলে মনে করো একটি সাবজেক্ট ধরো, সে বাড়ি যাবার পূর্বে আমি ঘুমিয়ে পড়েছিলাম, পূর্বে কোন কাজটা ঘটেছিল, পূর্বে আমি ঘুমিয়ে পড়েছিলাম, তাহলে কি হবে, আই হ্যাড স্লেপ্ট, আই, দেখো আই হ্যাড, SLEPT স্লেপ্ট, ঠিক আছে। আই হ্যাড স্লেপ্ট, আমি ঘুমিয়ে পড়েছিলাম, মানে কি, তাহলে তুমি তুমি কিন্তু এটা লিখতে পারতা যে আই স্লেপ্ট, SLEPT স্লেপ্ট। তো এটা কেন হবে না আর এটা কেন হবে, কেন বললাম, যে কাজটি পূর্বে ঘটবে সেটি তোমাকে পাস্ট পারফেক্ট করতে হবে, ঠিক আছে। তো তুমি যদি পাস্ট ইনডিফিনিটে করে দিতা, যে যেহেতু আমরা দেখলাম যে আমি ঘুমিয়ে পড়েছিলাম, পূর্বে আমি ঘুমিয়ে পড়েছিলাম, সে বাড়ি যাবার পূর্বে আমি ঘুমিয়ে পড়েছিলাম, তো আমরা এটা কিসে করলাম, তোমার পাস্ট পারফেক্টে এটা করেছি। তো এখন ঘটানো হলো যে আরো একটা বিষয় আছে, এখন যদি পরে থাকতো যে সে বাড়ি যাবার পর আমি ঘুমিয়ে পড়েছিলাম, দেখো যে কাজটা আগে ঘটবে সেটাই তোমাকে পাস্ট পারফেক্ট করতে হবে। বাংলা বাক্যে পূর্বে থাকুক পরে থাকুক এটা কোনো বিবেচনায় নেবে না, তুমি দেখবা যে পরে যদি থাকে বাক্যের ভেতরে কোন কাজটা আগে ঘটছে সেটাকে তুমি আগে পাস্ট পারফেক্ট করবা। এখন বসাবো কোথায়, প্রশ্ন হলো এটা, যে কাজটা আগে ঘটবে সেটা তো তুমি পাস্ট পারফেক্ট করেই নিলাম, মনে করলে যে মেনে নিলাম, তুমি করলা, এটা তো বসাবা কোথায়, তুমি বিফোর মানে কি, বাক্যে যদি বিফোর থাকে তাহলে পাস্ট পারফেক্ট যে সেন্টেন্সটা আমরা তৈরি করেছি বিফোরের পূর্বে বসাবো। তাহলে বলো তো, সে বাড়ি যাবার পূর্বে আমি ঘুমিয়ে পড়েছিলাম, তাহলে কি বিফোরের পূর্বে, BEFORE, বিফোর। দেখো তাহলে কোথায় বসালাম, আমি বিফোরের পূর্বে বসিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে আমরা তো একটা বাক্য তৈরি করেছি যে আমি ঘুমিয়ে পড়েছিলাম, আই হ্যাড স্লেপ্ট বিফোর, তাহলে বাকি জায়গাটুকুতে কি বসবে, বাকি জায়গাটাতে কি বসবে, পাস্ট টেন্স বসবে না, মানে দুটো তোর কাজ, একটা পাস্ট পারফেক্ট আর পাস্ট ইনডিফিনিট, তো তুমি পাস্ট পারফেক্ট তো করে ফেলেছো, তো পরে যে অংশটুকু রয়েছে সেই কাজটা কিসে হবে, পাস্ট ইনডিফিনিটে হবে অবশ্যই। তাহলে সে বাড়ি যাবার পূর্বে তাহলে কি হবে, সি ওয়েন্ট হোম, তাই না, সি ওয়েন্ট হোম, সি, হি অর সি, ঠিক আছে, হি অর সি তোমার ওয়েন্ট টু হোম, ওয়েন্ট টু হাউস দিতে পারো, যেটা দিতে পারো তোমার ইচ্ছা, এটা হাউস, ঠিক আছে। তাহলে দেখো বাক্যটা আমাদের হয়ে গেল যে আই হ্যাড স্লেপ্ট বিফোর সি ওয়েন্ট টু হোম, সে বাড়ি যাওয়ার পূর্বে আমি ঘুমিয়ে পড়েছিলাম, বুঝতে পেরেছো। তাহলে আমি কিভাবে বাক্য রচনা করলাম, আমি আগে খুঁজবো কোনটা আগে হয়েছে, এখানে পূর্বে থাকুক পরে থাকুক সেটা আমার বিবেচনার বিষয় নয়, আমি এটা বিবেচনা নিবই না, কোন কাজটা আগে হয়েছে সেটা পাস্ট পারফেক্টে করে ফেলবো। আর বসাবো কোথায়, বিফোরের পূর্বে আর আফটারের পরে। বিফোর মানে কি পূর্বে, তাহলে পূর্বে বসবে পাস্ট পারফেক্টটা, আর আফটার মানে পরে, তাহলে পাস্ট পারফেক্টটা বসবে তোমার আফটারের পরে, ঠিক আছে। তো একই বাক্য তুমি কম্পেয়ার করবে, আমি এখন কিন্তু বাক্য রচনাটা করে তোমাকে দেখিয়ে দেবো, আর আমি যেহেতু টেন্স এখানে আর আলোচনা করব না, তখন কিন্তু তোমাকে বাধ্য
ঠিক আছে, কিন্তু পরীক্ষার হলে তোমার কিন্তু এভাবে আসে না যে তোমাকে স্ট্রাকচার জেনে সুন্দর করে করতেই হবে। কিভাবে আসে মনে করো, ওই যে আমি লিখলাম মনে করো যে সি হ্যাড, সি অর হি মনে করো, সি হ্যাড বট, BOUGHT বট, সি হ্যাড বট এ, সরি লিখতেছি দেখো, সি হ্যাড বট এ পেন, ঠিক আছে, বিফোর I went to market, I went to market। দেখো, তাহলে দেখো সি অর হি হ্যাড বট এ পেন, দেখো বিফোর এর পূর্বে কোন টেন্স আছে, পাস্ট পারফেক্ট। খেয়াল করো, মানে শূন্য স্থানে তুমি এখন কি করে পাবা, শূন্য স্থানে তুমি কিভাবে পূরণ করবা, মানে উইথ ট্রিক্স, কৌশলের সাথে, সেটা আমি এখন বলবো। আগে এখন আমি শিখালাম মানে পাস্ট পারফেক্ট টেন্স, এখন আমরা কি করব, এটা তোমার প্রয়োগ শিখবো। দেখো হি or she had bought a pen before I went to home, তো শূন্য স্থান তোমার কি করে থাকবে, ঠিক আছে, শূন্য স্থান কিভাবে থাকবে, দেখো এখন আমি এখানে বট, হ্যাড বট মিশিয়ে দিলাম, ঠিক আছে, দিলাম কি বাই, BUY বাই দিলাম, বাই দিলাম আমি, যে হি অর সি বাই এ পেন বিফোর আই ওয়েন্ট টু মার্কেট, মার্কেটে যাওয়ার পূর্বে সে একটি কলম কিনেছিল। ভালো কথা, সরি আমার একটু ঝামেলা হয়েছিল ইস্যুতে। তো দেখো তাহলে তুমি বুঝতেই পারছো যে বিফোর আছে, বিফোরের পরে পাস্ট টেন্স আছে, বিফোরের পরে পাস্ট টেন্স আছে, তুমি কি করবে, আগেরটা অবশ্যই পাস্ট পারফেক্ট হবে, তাহলে কি দিবা, তুমি জানো যে বিফোরের পূর্বে পাস্ট পারফেক্ট আর আফটারের পরে পাস্ট পারফেক্ট হয়, তো শূন্যস্থান যেই দিকে যায়, তোমার যদি এই নলেজটা থাকে, তাহলে একটা কথাতেই তোমার রাইট ফর্ম ভার্বস একটা পয়েন্ট, একটা রুল শেষ হয়ে গেল, কি বিফোরের পূর্বে পাস্ট পারফেক্ট আর আফটারের পরে পাস্ট পারফেক্ট। তাহলে এই নলেজটা যদি তোমার থাকে তাহলে একটা রুলস তোমার জানা হয়ে গেল, ঠিক আছে। এই রুলসটা কিন্তু রাইট ফর্ম ভার্বসে আছে, আমি আর হয়তো তখন যখন আমি আলোচনা করব তখন আলোচনা করব না, কারণ এটা বুঝিয়ে দিলাম তোমাকে। তাই এখন তুমি দেখো, তুমি বাই মানে ক্রয় করা জানো, কিন্তু বাইয়ের V2 বা V3 জানো না, বাই বট বট জানো না, তাহলে কি তুমি বসাতে পারবে, যদি তুমি বসাও তো ভুল বসাবে, তখনই কিন্তু মার্ক 7 দিতে পারে, নাও পারে। তাহলে কি তোমার ভার্বের প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম অনেকগুলো জানতে হবে তোমাকে। শুধু তুমি যে গ্রামার জানো আর তুমি ওয়ার্ড জানো না, প্রেজেন্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম জানো না, তাহলে কিন্তু তুমি সেটা পূরণ করতে পারবে না। ওকে, ঠিক আছে। তো আমি এটাই বলতে চেয়েছিলাম তোমাদের, যে কয়েকটা আর কিভাবে পড়বে আমি তোমাদের বলে দিলাম। আমার সিটটা খুব দ্রুত শেষ করে ফেলো, কারণ এই সিট ছাড়া তুমি কমপ্লিটিং সেন্টেন্স পারবা না, ঠিক আছে। তারপরে কি ন্যারেশন পারবে না, আর তারপরে মডিফায়ার্স আছে, কানেক্টরস আছে, সব জায়গাতেই তোমার টেন্সের ব্যবহার আর রাইট ফর্ম অফ ভার্বসের ব্যবহার, ঠিক আছে। এটা এমন একটা টপিক যে তোমার কোনো ছাড় নেই, এই টপিকটা আমি একটু বিস্তারিত আলোচনা করব, ঠিক আছে, কারণ এর ওপর তো তোমার অনেক কিছু নির্ভর করছে, প্রতিটা টপিক। তোমার একটু কথা বলি যে তোমার যে কোশ্চেন রয়েছে 12টা কোশ্চেন রয়েছে, 12টা কোশ্চেনের কোন জায়গায় টেন্সের ব্যবহার নেই, কোন জায়গায় টেন্সের স্ট্রাকচারগুলো নেই, কোন জায়গায় রাইট ফর্ম অফ ভার্বসের ব্যবহার নেই, তুমি ফ্রেজ পড়বা 2 নম্বরে সুইটেবল ফ্রেজেস, ওখানে দেখবে সিন্সের ব্যবহার রয়েছে, সিন্সের ব্যবহার কিন্তু এবার রাজশাহী বোর্ডে আসছিল। আর এই যে তোমার রাইট ফর্ম অফ ভার্বসেও সিন্সের ব্যবহার রয়েছে, তাহলে কি একই সাথে দুটো কাজ করা হয়ে গেল, বুঝতে পেরেছো। আর ন্যারেশনের কথা বারবার বলতেছি, অন্যান্য টপিকেও অনেক জড়িত। তো আমরা চলো এবার আমি তোমাদের বেশ কিছু তোমার রাইট ফর্ম অফ ভার্বসের রুলস দেবো, আর রুলসগুলো আমি একটু বেশি পড়াবো, মানে এই টপিকের ক্ষেত্রে একটু বেশি পড়াবো, কারণ এর গুরুত্বটা আমি বারবার তোমাদের বলতেছি, ঠিক আছে, যে রাইট ফর্ম অফ ভার্বসের গুরুত্বটা কতটুকু তোমাদের ইংরেজি কথা বলার ক্ষেত্রে রাইট ফর্ম অফ ভার্বস দরকার আছে, লেখার ক্ষেত্রে দরকার আছে, সকল ক্ষেত্রে দরকার আছে, পরীক্ষাতে ভালো করার জন্য দরকার আছে, ঠিক আছে। তো অন্যান্য অপশন যেমন ন্যারেশন, তুমি কি কথা বলতে গেলে তোমার দরকার আছে, ঠিক আছে, কিছু কিছু বাক্য লেখার ক্ষেত্রে দরকার আছে ন্যারেশন, কিন্তু কথা বলতে গেলে আমরা সচরাচর কিন্তু ন্যারেশন নিয়ে আসি না, ন্যারেশন বা বলি না, বলি বাংলা বাক্য বলি, ইংরেজি আমরা অতটা আমাদের বের হয়ে আসে না। কিন্তু আমরা যদি প্যারাগ্রাফ লিখি, কোনো এসে লিখি, কোনো লেটার লিখি, তখন কিন্তু আমাদের টেন্সের সুন্দর করে যদি গঠন ঠিক না থাকে তোমার, স্যারে কিন্তু তোমাকে প্যারাগ্রাফে মার্কই দিবে না। আর আমি যতগুলা প্যারাগ্রাফ দেখি, কারো মানে বেশিরভাগই গঠন ঠিক থাকে না দেখি, মানে মন হলে যে একটা সেন্টেন্স করতে হবে, আনুমানিক একটা দিয়ে বাক্য রচনা হয়ে গেল, ঠিক আছে, এরকম। তো অবশ্যই তোমাকে টেন্স জানতে হবে। তো আমি এখন একটা করে আলোচনা করে দিচ্ছি তোমার। তো আমার সিটটা আমি আমার ক্লাস শেষে তোমাদের দিয়ে দেবো, ঠিক আছে। তো আমার এই কোর্সটি আমি রান করব, তোমার ডিজাইন করা হয়েছে বিশেষ করে যারা এইচএসসি পরীক্ষার্থী 2025 সালের এইচএসসি পরীক্ষার্থী রয়েছে তাদের জন্য। টানা 40 দিন তুমি ক্লাস করবে আমার সাথে, যে টপিকগুলো রয়েছে ইংলিশ সেকেন্ড পেপারের সবগুলো আমি ইনশাল্লাহ আলোচনা করার চেষ্টা করব, এবং সব থেকে যেগুলো গুরুত্বপূর্ণ। আর এখন তো তোমার ঢালাওভাবে আলোচনা চলবে না, তাই না, আমি হয়তো
15 থেকে 20টা রুলস আলোচনা করবো প্রতিটা টপিকের জন্য। অথচ তোমার রুলস আছে কত, 30টা 35টা করে রুলস আছে, এতগুলো আলোচনা করা যাবে না। যেগুলো একেবারে ইম্পর্টেন্ট রুলস সেগুলো আলোচনা করব, ঠিক আছে। আর আইসিটি তো আমি আলোচনা করছি, ঠিক আছে। আইসিটি বিশেষ করে তোমার সংখ্যা পদ্ধতি রয়েছে, ডিজিটাল ডিভাইস, তারপরে কি রয়েছে তোমার এইচটিএমএল রয়েছে, প্রোগ্রামিং রয়েছে, এগুলো তো আমি একবারে সুন্দর করে আলোচনা করে দেবো। তো তোমরা আমার এই কোর্সটিতে জয়েন করতে পারো, ক্লাসগুলো দেখতে দেখতে থাকো। যদি কিছু শিখতে পারো তাহলে তোমরা আমার এই ক্লাসটিতে বা আমার এই কোর্সটিতে জয়েন করতে পারো। আমার অ্যাড্রেস দেওয়া আছে, মোবাইল নাম্বার দেওয়া আছে, সেই মোবাইলে তোমরা যোগাযোগ করতে পারো। ওকে, এবার আমরা একটু অ্যাডভান্স লেভেলে যাই। যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট সম্পর্কে অন্য একদিন আলোচনা করব, হয়তো অল্প কিছু টপিক আলোচনা করব। এখন দেখো মানে অনেকগুলো রুলস রয়েছে, এখন সব রুলস তো আলোচনা করা যাবে না, আর পরীক্ষায় সবগুলো আসেও না, ঠিক আছে। এখন একটা কোশ্চেন ডিজাইন করা হয়, স্যারেরা কোশ্চেন করে কিভাবে, যাতে সকল ছাত্রছাত্রীরা একটা এভারেজ মার্কিং পায়। এভারেজ কিছু রুলস রয়েছে, ওই রুলসগুলো যদি তুমি করো দেখবা যে পার হয়ে গেছো, ঠিক আছে। আর যারা একটু ভালো করবা তাদের একটু বেশি পড়তে হবে, বেশি রুলস পড়তে হবে, বুঝতে পেরেছো? বিষয়টা হচ্ছে এইরকম। এখন খেয়াল করো, আমরা একটু আগে পড়ে আসলাম, কোন টেন্স পড়ে আসলাম, বা মনে করো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটাই পড়ে আসছি। তো এখানে রাইট ফর্ম ভার্বস এর যে চিত্র রয়েছে আমি এখান থেকে তোমাদের এখন দেখাইতেছি। আমি একটু ফার্স্ট আলোচনা করব, চেষ্টা করব, ঠিক আছে। কারণ একটা টপিক আলোচনা করতে আমি ধরে রেখেছি 3 দিন। 3 দিনে যদিও প্রথম দিকে হয়তো একটু বেশি কথা বলতে হচ্ছে, অনেক কিছু পরিচিত করিয়ে দেওয়ার জন্য। পরবর্তী ক্লাসগুলো একবারে টু দ্য পয়েন্ট হবে, ঠিক আছে। মানে বেশি কথা বলা যাবে না, আমি বাইরেও কথা বলবো না, জাস্ট যে রুলসগুলো থাকবে সেগুলো আমি আলোচনা তোমাদের করে দেব। দেখো, আচ্ছা, এখন এক নম্বর রুলস দেখো, যে সেন্টেন্স যদি প্রেজেন্ট ইনফিনিট টেন্স হয় এবং সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে ভার্বের শেষে এস বা ইএস যুক্ত করতে হবে। আমি এই টপিকটা আর আলোচনা করছি না, ঠিক আছে। অলরেডি আমরা এক্ষুনি শিখে আসলাম। এটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস এর তোমার প্রথম নিয়ম। আর যেগুলো কমন নিয়ম সেগুলো আমি আলোচনা করে দিচ্ছি, ঠিক আছে। এবার দেখো, একটু আগে আমি যেটা আলোচনা করলাম আবার সেটাই চলে আসলো, যে বিফোর দ্বারা দুটো পাস্ট টেন্স যুক্ত থাকলে বিফোর এর আগের অংশে পাস্ট পারফেক্ট, দেখো কথা বলছে কি, বিফোর এর আগের অংশে পাস্ট পারফেক্ট টেন্স এবং পরের পাস্ট ইনডিফিনিট টেন্স থাকবে। সোজা কথা, কোনো এখানে মারপ্যাঁচ নাই, কিছুই নাই। মনে করো আমরা কিভাবে করব দেখিয়ে দিতেছি তোমাকে, ওয়েট করো, খেয়াল করো। উই রিচ আওয়ার স্কুল বিফোর দ্য বেল র্যাং। বিফোর এর পরে একটা সাবজেক্ট রয়েছে, তারপরে একটা ফাইনাইট ভার্ব রয়েছে, সেটা হচ্ছে র্যাং, ঠিক আছে। উই ড্যাশ রিচ আওয়ার স্কুল বিফোর দ্য বেল র্যাং, মানে কি হলো, যে ঘন্টা বাজার পূর্বেই আমরা স্কুলে পৌঁছে গেলাম। বাংলা মানেটাও আমি তোমাদের করে দিলাম, ঠিক আছে। তুমি দেখলা যে বিফোর আছে এখানে, আর পরে আছে পাস্ট টেন্স, অবশ্যই পাস্ট পারফেক্ট হবে, তাই না? এটা কি হবে, পাস্ট পারফেক্ট হবে না? তাহলে কি হবে, হ্যাড রিচড, উই হ্যাড রিচড, ওকে। এবং কোন যুক্তিতে হ্যাড রিচড হলো আমরা অলরেডি জেনে গেছি। তুমি চেষ্টা করো, আমি যে রুলস গুলা দেবো তোমার মানে রাইট ফর্ম অফ ভার্বস এর গুরুত্ব তুমি অন্যান্য টপিকের থেকে 1000 গুণ বেশি। তুমি ন্যারেশন বলো, তারপরে কানেক্টরস বলো, মডিফায়ার্স বলো, ঠিক আছে, পাংচুয়েশন বলো, সিনোনিম অ্যান্টোনিম বলো, সব থেকে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে তোমাদের এই কোশ্চেনে আমি মনে করি রাইট ফর্ম অফ ভার্বস, ঠিক আছে। এটা তোমার চারিদিকে জড়িত, শুধু যে কোশ্চেনের ক্ষেত্রে না, তুমি কথা বলবা রাইট ফর্ম অফ ভার্বস দরকার আছে, তুমি লিখতে যাবা এখানে এটা দরকার আছে। তো এটা একটু ভালো করে একটু বেশি করে শিখে নাও, পয়েন্টগুলো একটু বেশি করে আমি দেখাবো, এই টপিকটা এই জন্য একটু বেশি করে দেখাবো। আচ্ছা, এবার দেখো এখানে আরো একটা উদাহরণ দেওয়া আছে। হ্যাঁ, এখানে আরো একটা উদাহরণ দেওয়া আছে, দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম, অর্থাৎ ডাক্তার আসিবার পূর্বেই রোগীটি মারা গেল, ঠিক আছে। তাহলে ডাক্তার আসিবার পর রোগীটি মারা গেল, এর ইংরেজিতে কি হবে? তাহলে এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থেকে গেল, যদি তোমরা বুঝে থাকো, ঠিক আছে। তোমরা অবশ্যই কমেন্টসে আমাকে জানাতে পারো, যারা যারা দেখছো যে এই সেন্টেন্সটা তোমরা করতে পারবে, ঠিক আছে। আমার এখানে একটু নেটের সমস্যা, আমি অবশ্যই কমেন্টস দেখবো, তোমরা যদি কমেন্টস গুলা করো, ঠিক আছে। আমি তোমাদের কমেন্টসের অবশ্যই পড়বো পরবর্তীতে, যদিও আমি এখন আলোচনার ভেতরে থাকবো, কারণ কমেন্টস পড়তে গেলে অনেক সময় চলে যাবে, আর আলোচনা আমি একটু দীর্ঘ সময় ধরে করতে যাচ্ছি, ঠিক আছে, যার কারণে একটু ঝামেলা হইতেছে। আচ্ছা, তোমাদের জন্য এটা হোমওয়ার্ক থেকে গেল, তোমরা অবশ্যই আমাকে কমেন্টসে জানিয়ে দেবে যে তোমরা, আমি কি দিলাম, যে ডাক্তার আসিবার পর রোগীটা মারা গেল। আমি কিন্তু দুইটা সেন্টেন্স অলরেডি আলোচনা করেছি, আমি নিজে শিখিয়েছি।
আর এখন একটা সেন্টেন্স দেখলা, তাহলে এই সেন্টেন্সটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো। তো তোমরা যারা পারবা অবশ্যই কমেন্টসে জানাবা, আমি দেখবো যে তোমরা পারছো কিনা। ওকে, আচ্ছা এবার 3 নাম্বার রুলসে চলে আসো। আচ্ছা এই সিটটা আমি একটা ওয়েবসাইট থেকে নিছি, এটা বলতে কিছু এখানে আপত্তি নেই। আর আগের সিটটা আবার একটা পার্সোনাল সিট ছিল, তৈরি করেছি আমি, এটা বেশ ভালো পেয়েছি, ঠিক আছে, যার কারণে আমি এটা পড়াইতেছি। আমার কাছে আরো বই ছিল, কিন্তু আসলে সবগুলো লিখা যায় না, ঠিক আছে। আমার কাছে যে বইগুলো আছে আমি তো মানে হাতে লিখে তোমাদের যখন বুঝাবো বা লিখতে গেলে অনেক সময় লাগে, হ্যাঁ, বা আমি যে ছবি তুলে তোমাদের একটা শেখাবো, এই জন্য অনেক ঝামেলা হচ্ছে। আমার কাছে ওরকম কোনো সিট ওভাবে কালেকশনে নেই, যার কারণে আমি কোনো একটা স্ট্যান্ডার্ড বই থেকে আমি তোমাদের এগুলো তুলে ধরবো, ঠিক আছে। অবশ্যই ভালো একটা কোনো ইয়া থেকে তুলে ধরবো। দেখো, আফটার দ্বারা দুটি পাস্ট টেন্স যুক্ত থাকলে এর আগের অংশ পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। দেখো কি বলছে, আফটারের পূর্বে কি বলছে, যুক্ত থাকলে আফটারের আগের অংশ কি হবে, পাস্ট ইনডিফিনিট পিআই, ঠিক আছে। আর এটা হচ্ছে পিপি, পাস্ট পারফেক্ট, ঠিক আছে, বুঝতে পেরেছো? এটা আমি এখনই শিখে আসলাম, তো এটা আমি আর দেখাচ্ছি না তোমাদের। তাহলে তোমরা বুঝতে পারছো যে কি হবে, উত্তরটা কি হবে তোমরা আমাকে জানাবা। নিচে তো যদি চলে আসে তোমরা হয়তো দেখে নিতে পারো। তো যাই হোক, দেখো না দেখো অবশ্যই আমি সময়টা দেখবো। এখন বাজে 10:50, ঠিক আছে। 10:50 যদি আগে কেউ কমেন্ট করে থাকো তাহলে আমি এটা মনে করবো যে তোমরা না দেখেই সেটা করেছো, আর যদি পরে করো তাহলে মনে করবো যে অবশ্যই কি, যে দেখে দেখে সেটা পূরণ করেছো। আচ্ছা উপরের দিকে যাই একটু, আচ্ছা ওটা চলে আসছিল। তো দেখো এখন আমরা আরো একটা টপিক দেখব, ঠিক আছে, যে নো সোনার হ্যাড ডট ডট দেন, স্কেয়ারসলি হ্যাড ডট ডট হোয়েন, আর হার্ডলি হ্যাড ডট ডট হোয়েন, ঠিক আছে। এই অংশটা আমরা এখন দেখব। আমরা বলি না যে পুলিশ স্টেশনে পৌঁছতে না পৌঁছতেই চোরটি পালিয়ে গেল, আমরা তো এই ধরনের বাক্য বলি, ঠিক আছে। তো এটা হচ্ছে নেগেটিভ অর্থ দ্বারা, এই বাক্যগুলো আমরা পজিটিভলি প্রকাশ করতে পারি, যে অ্যাজ সুন অ্যাজ দ্বারা, বুঝতে পেরেছো? পজিটিভলি যদি পজিটিভ সেন্টেন্স যদি প্রকাশ করতে চাই অ্যাজ সুন অ্যাজ দ্বারা। দেখো স্কেয়ারসলি নেগেটিভ অর্থে ব্যবহৃত হয়, হার্ডলি নেগেটিভ অর্থে ব্যবহৃত হয়, আর নো সোনার হ্যাড তো নেগেটিভ অর্থে ব্যবহৃত হয়, ঠিক আছে। তো এই সেন্টেন্সের একই সেন্টেন্স আমরা যদি পজিটিভ সেন্টেন্স দ্বারা প্রকাশ করতে চাই তাহলে অ্যাজ সুন অ্যাজ দ্বারা প্রকাশ করতে পারি, ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা পরের অংশটুকু দেখে নেই এবার কি বলতেছে এখানে। আচ্ছা দেখো আমি একটা উদাহরণে যাই তাহলে আমরা বুঝতে পারবো। দেখো উদাহরণ দেখে বুঝাই তোমাকে, ঠিক আছে, রুলস যা আছে আছে উদাহরণ দেখে বুঝাই। নো সোনার হ্যাড দ্য বেল, এখানে দেখো এটা তোমার দেন এর পূর্বে যে ভার্বটা থাকবে, হ্যাড মানে কি, কোন টেন্সের গঠন বলো তো? হ্যাড কোন টেন্সে রয়েছে? পাস্ট পারফেক্টে হ্যাড আছে না, ঠিক আছে। তাহলে এটা কি হবে, ভি3 হবে, কিন্তু এটা হবে ভি3 ভার্বের পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে পরেরটা কি হবে, পাস্ট ইনডিফিনিট টেন্স। পরেরটা হবে কি, যে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে, ঠিক আছে। তো আমরা জানি যে হ্যাড এর পর কি থাকে, হ্যাড এর পর হ্যাড প্লাস ভি3 কোন টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, বুঝতে পেরেছো? তো দেন এর পূর্বে কি থাকবে, তোমার পাস্ট পারফেক্ট টেন্স থাকবে, আর দেন এর পরে থাকবে কি, যে পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে দেখো নো সোনার হ্যাড দ্য বেল রিং র্যাং রাং, তাহলে কি হবে, রিং র্যাং রাং। নো সোনার হ্যাড দ্য বেল রাং দেন দ্য টিচার ইন্টার্ড দ্য রুম, মানে এটা কিন্তু ভি2। তোমরা বলবা এটা কিন্তু ভি2, এটা নোট করে নাও, এটা ভি2 আর এটা হবে ভি3, বুঝতে পেরেছো? নো সোনার হ্যাড দ্বারা যখন আমরা বাক্য রচনা করবো, যখন এই ধরনের কোনো সেন্টেন্স তোমার সামনে চলে আসবে, তোমার হ্যাড এর পরে ভি3 আর দেন এর পরে হবে কি ভি2, জাস্ট শর্টকাট, বুঝতে পেরেছো? আর এটা সবসময় নেগেটিভ বাক্য ব্যবহৃত হয়। নো সোনার হ্যাড দ্য বেল রিং র্যাং রাং দেন দ্য টিচার এন্টার্ড দ্য ক্লাসরুম। আচ্ছা পরের অংশে চলে যাই আমরা, পরের আরো একটা উদাহরণ রয়েছে সেটা দেখি। দেখো স্কেয়ারসলি হ্যাড এর ব্যবহার কি, যে এটা নাবোধক অর্থে ব্যবহৃত হয়, আমি বলছি কি নাবোধক অর্থ, ঠিক আছে। স্কেয়ারসলি হ্যাড হি অ্যারাইভড, এটা কিন্তু ভি3, আবার কিন্তু ভি3, ওকে। তাহলে দেখছো যে প্রথম অংশে হয় নো সোনার হ্যাড থাকবে, স্কেয়ারসলি হ্যাড থাকবে, আর একটা কি রয়েছে তোমার গঠনে দেখে নাও, যে তোমার হার্ডলি হ্যাড থাকবে প্রত্যেকটা, আর এগুলা তারপরে যে ভার্বটা থাকবে, এগুলার পরেই যে ভার্বটা থাকবে সেটা হবে ভি3,
প্লিজ এটা তোমার নোট করে নাও বা বুঝে নাও। আচ্ছা, দেখো এই উদাহরণটা বলি। স্কার্সলি হ্যাড হি অ্যারাইভড অ্যাট দ্য বাস স্ট্যান্ড হোয়েন দ্য বাস লেফট। ঠিক আছে, মানে সে বাস স্ট্যান্ডে পৌঁছতে না পৌঁছতেই বাসটি ছেড়ে দিল। দেখো, বুঝতে পেরেছো? তাহলে এর মানেটা কি হবে? মানেটা কিন্তু তোমরা লিখে নিতে পারো। সে স্টেশনে পৌঁছতে না পৌঁছতেই, বাস স্ট্যান্ডে পৌঁছতে না পৌঁছতেই তোমার বাসটি ছেড়ে গেল। তাহলে মানেটা কিন্তু তোমাকে জানতে হবে। তুমি যদি বাক্য রচনা শিখতে চাও, ইংলিশ শিখতে চাও, বাক্য রচনার বাক্যের মানেটা তোমাকে জানতে হবে। আমি কিন্তু প্রতিটা বাক্যের মানে বলে দেওয়ার চেষ্টা করছি তোমাকে, যে এক্স্যাক্টলি মানেটা কি হবে। ঠিক আছে? আচ্ছা, তারপরে আরো উদাহরণ দেওয়া আছে এখানে, দেখো। এখানে দেখো আরেকটা উদাহরণ আছে, হার্ডলি হ্যাড দ্য স্ন্যাচার। স্ন্যাচ মানে কি? ছিনিয়ে নেওয়া। ঠিক আছে, স্ন্যাচ মানে ছিনিয়ে নেওয়া। তাহলে এখানে ইয়ার যুক্ত করে কি করেছে? ছিনতাইকারী করে দিয়েছে। ঠিক আছে, যদিও আমি এটা এর আগে দেখিনি, হঠাৎ করে দেখলাম যে এখানে স্ন্যাচার রয়েছে। তো যাই হোক, স্ন্যাচার মানে কি? ছিনতাইকারী। ঠিক আছে, তো দেখো হার্ডলি হ্যাড দ্য স্ন্যাচার, তাহলে কি হবে বলতো? হ্যাড আছে, তারপরে এখানে হবে কি? ভি3। হ্যাডের পরে থাকে ভি3, টেকেন, তাই না? কি হবে? টেকেন। হার্ডলি হ্যাড দ্য স্ন্যাচার টেকেন দ্য চেন হোয়েন হি রান 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 র্যান হবে, সরি ভি2 না, এটা এটা হবে কি? ভি2। আর এটা হবে কি? ভি3। এভাবে তোমরা প্র্যাকটিস করতে পারো। বুঝতে পেরেছো? এভাবে তোমরা প্র্যাকটিসটা করে নিতে পারো। আচ্ছা, আমি একটা বাক্য রচনা তোমাদের না হলে দিয়ে দিব, যে আমি একটা বাক্য রচনা তোমাদের দিচ্ছি এখন। ঠিক আছে, তোমরা যারা বুঝো তারা আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা যে আমি ক্লাসটা দেখতেছি বা ই করতেছি। ঠিক আছে, আমি আমি একটা বাক্য আমার মন মতো বানিয়ে দিচ্ছি তোমাকে। ঠিক আছে, আমি কলেজে যেতে না যেতেই বৃষ্টি শুরু হয়ে গেল। ঠিক আছে, বৃষ্টি শুরু হয়ে গেল। এই যে একটা কাজ শুরু হতে না হতে আরেকটা কাজ শুরু হয়ে যাওয়া, তখন আমরা কোন ধরনের বাক্যের অবতারণা করি? এই যে নোশনের হ্যাড, এই বাক্যের আমরা অবতারণা করে থাকি। তাহলে আমি কলেজে যেতে না যেতেই, বা যেতে যাওয়া মানে কি? গো, বা তুমি রিচ বা পৌঁছতে না পৌঁছতেই দিতে পারো। ঠিক আছে, যেতে না যেতে বা পৌঁছতে না পৌঁছতেই। আমি পৌঁছতে না পৌঁছতেটাকে বেশি প্রিফার করতেছি। পৌঁছতে না পৌঁছতেই আমি কলেজে পৌঁছতে না পৌঁছতেই বৃষ্টি শুরু হয়ে গেল। ঠিক আছে, এই বাক্যটা তোমরা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবা যে তোমরা এটা পারতেছো কিনা। ঠিক আছে, আচ্ছা, তো আমি যদি এটাকে তোমার কি দিয়ে বলি? অ্যাজ সুন অ্যাজ দিয়ে বলি, তাহলে কি হবে? তাহলে অ্যাজ সুন অ্যাজ আই রিচ ইন দ্য কলেজ ইট স্টার্টেড রেইনিং। ঠিক আছে, আমি তোমাকে অ্যাজ সুন অ্যাজ দিয়ে করে দেখাই। দেখো, যে অ্যাজ সুন অ্যাজ আই রিচড ইন দ্য COLLE কলেজ। ঠিক আছে, ইট স্টার্টেড ইট স্টার্টেড রেইনিং। দেখো, তাহলে as soon as I reached in the college it started raining। এখানে দেখো কোনো কিছুই ব্যবহার হয়নি, নোশনের হ্যাডও ব্যবহার করেনি, হোয়েনও ব্যবহার করা হয়নি, দেনও ব্যবহার করা হয়নি, কিছুই ব্যবহার করা হয়নি। এটা পজিটিভ সেন্টেন্স হিসেবে আমরা ব্যবহার করি, আর ওটা নেগেটিভ সেন্সে ওটা নিয়ে থাকি। জাস্ট আমি এটা দেখালাম। তো অলরেডি সেন্টেন্সের স্ট্রাকচারগুলো এখানে আমি দিয়ে দিয়েছি, তোমরা এটা দেখে দেখে এটা আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো। অবশ্যই আমি এটা চেক করে দেখে নেব। ঠিক আছে, আমি এখন দেখতেছি না, কারণ আমার সময় নেই। ঠিক আছে, আমি যেহেতু আমাকে শেষ করতে হবে, অনেকগুলো রুলস রয়েছে, আশা করি তোমরা এগুলো বুঝতে পেরেছো। দেখো এই নিয়মটা দেখো, এটা তোমাদের ফ্রেজ। তোমরা 2 নম্বর যে প্রশ্ন রয়েছে HSC তে তোমাদের সেকেন্ড পেপারে 2 নম্বর ফ্রেজ, সুইটেবল ফ্রেজেস, এখানে কিন্তু এইবার এই প্রশ্নটা রাজশাহী বোর্ডে আসছিল। ঠিক আছে, তো এই সিন্স এর ব্যবহারটা তোমরা একটু খেয়াল করো, এটা আমরা কিভাবে করতে পারি। দেখো কি বলতেছে, যে খেয়াল করো, সাধারণত সিন্স দ্বারা দুটি ক্লজ, ঠিক আছে, দুটি ক্লজ যুক্ত থাকলে
এবং সিন্স এর আগের অংশ প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলে পরের অংশ কি হবে, পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। বুঝতে পেরেছো? ক্লজ মানে কি, বাক্যাংশ। বাক্যাংশ অর্থে কি, যে তোমার সাবজেক্ট থাকবে আর একটা ফাইনাইট ভার্ব থাকবে। বুঝতে পেরেছো? ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কি, ফাইনাইট ভার্ব থাকবে অবশ্যই, নন ফাইনাইট কোনো ভার্ব তোমার থাকবে না ক্লজে। বাক্যাংশে কোনো তোমার যদি থাকে সেটা কি হবে, কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তরিত হবে। তো চলো আমরা এবার দেখে নেই নিয়মটা, আমি আবার সুন্দর করে বলে দিই। সাধারণত সিন্স দ্বারা দুটি ক্লজ যুক্ত থাকলে, ঠিক আছে, এবং সিন্স এর আগের অংশ প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলে পরের অংশ পাস্ট ইনডিফিনিট। তো দেখো সিন্স এর আগে, এই যে দেখো আমি এবার সুন্দর করে আরো ডিটেলস তোমাদের বলে দেই, তোমরা কিন্তু খেয়াল করো, রুলসটা কিন্তু ইম্পর্টেন্ট আছে। এই যে সিন্স, সিন্স আছে না, বলছে কি সিন্স এর পূর্বে কোন টেন্সের কথা বলা আছে, প্রেজেন্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকে, যদি থাকে তাহলে পরের অংশটুকু কি হবে, পরের অংশটুকু হবে পাস্ট ইনডিফিনিট। তোমরা খেয়াল করেছো যে বলছে কি যদি সিন্স থাকে এবং সিন্সের আগের যে ক্লজ রয়েছে, ঠিক আছে, ক্লজ মানে কি বাক্যাংশ, বাক্যের একটা অংশ, ঠিক আছে, যেখানে ফাইনাইট ভার্ব সাবজেক্ট থাকবে এবং ফাইনাইট ভার্ব অবশ্যই একটি থাকবে এবং সেটা ইন্ডিপেন্ডেন্ট হবে, স্বাধীন হতে হবে। বুঝতে পেরেছো? তো দেখো তাহলে কি হচ্ছে, ইট ইজ মেনি ইয়ার্স, এই যে দেখো কি রয়েছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এখানে রয়েছে প্রেজেন্ট ইনডিফিনিট। ইজ মানে কোন টেন্সে রয়েছে, প্রেজেন্ট ইনডিফিনিট না, তাহলে পরে এবং সিন্স রয়েছে, সিন্স রয়েছে, ঠিক আছে, কনজাংশন সিন্স রয়েছে এখানে। বুঝতে পেরেছো? তাহলে পরের অংশটুকু কোন টেন্সে হবে, পাস্ট ইনডিফিনিটে হবে। তাহলে আমরা উত্তরটা কি লিখতে পারি, ইট ইজ মেনি ইয়ার্স সিন্স হি, কি বলতো, গেভ আপ, কি হবে তাহলে ভি2 হবে। পাস্ট টেন্সে যদি বলেছে গিভ, গেভ, গিভেন, তাহলে কি হবে, গেভ আপ। আচ্ছা পুরো বাক্যটা আমি তোমাদের দেখাই। স্মোকিং মানে তার তার স্মোকিং মানে কি, তোমার যে নেশা ছিল সেটা সে অনেক আগেই সে ছেড়ে দিয়েছে, অনেক বছর হয়ে গেল তার স্মোকিং ছেড়ে দেওয়া বা ধূমপান ছেড়ে দেওয়া, তার অনেক বছর হয়ে গেল। ইট ইজ মেনি ইয়ার্স সিন্স হি গেভ আপ স্মোকিং। বুঝতে পেরেছো? তোমরা বাংলা মানেটা একটু দেখে নাও, যে তার ধূমপান ছাড়া অনেক বছর হয়ে গেল, ঠিক আছে, এর মানেটা হচ্ছে এইটা। কি দেখে আমরা কি করলাম, ভি2 করলাম, এই যে তোমার সিন্স রয়েছে এবং সিন্সের আগে রয়েছে প্রেজেন্ট ইনডিফিনিট, এই জন্য হবে পরেরটা পাস্ট ইনডিফিনিট। এরপর চলো, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট রোল, এই নিয়মটা খুবই গুরুত্বপূর্ণ, তোমরা ভালো করে দেখবা এটা। এবার খেয়াল করো, আমরা পড়েছিলাম, কি পড়লাম ওখানে, যে যদি সিন্সের পূর্বে, দেখো সিন্সের পূর্বে যদি প্রেজেন্ট ইনডিফিনিট, খেয়াল করো আবার আমি ভালো করে এবার বলে দিচ্ছি, খেয়াল করো, সিন্সের পূর্বে যদি প্রেজেন্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট থাকে, প্রেজেন্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট থাকে, তাহলে সিন্সের পরের অংশটা পাস্ট ইনডিফিনিট হবে। এটা মনে রাখতে হবে, প্লেন কথা, যে সিন্সের পূর্বে যদি প্রেজেন্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট থাকে, পরের অংশ হবে পাস্ট ইনডিফিনিট। ঠিক আছে, এভাবে ব্রেনে তোমাদের নিয়ে নিতে হবে। ঠিক আছে, তো দেখো তাহলে এখানে কি আছে, 5 years have passed, 5 বছর অতিক্রান্ত হয়ে গেছে, সিন্স হি ড্যাশ ড্যাশ দ্য হাউস। দেখো সিন্স হি ড্যাশ দ্য হাউস, লিভ মানে কি, ত্যাগ করা, ছেড়ে যাওয়া। লিভ এর তোমার কোন ফর্ম বসবে এখানে বলো তো, ভি2 বসবে, তাই না? এখানে ভি2 আর ভি3 একই, লিভ এর লেফট, তাই না? দেখো 5 years have passed since he left the house, দেখো মানেটা কি হবে, তার বাড়ি ছেড়ে যাওয়া 5 বছর হয়ে গেছে, তার বাড়ি ছেড়ে যাওয়া 5 বছর হয়ে গেল বা হয়ে গেছে। ঠিক আছে, মানেটা তোমরা লিখে নাও, অনেকেই মানেটা বুঝতে পারো না, তো এই ধরনের বাক্য তুমি আরো প্র্যাকটিস করতে পারো, মানে অনুযায়ী তুমি নিজে তৈরি করতে পারো। যদি ভালো ইংলিশ শিখতে চাও তাহলে তোমাকে শুধু একটা বাক্য দেখলেই হবে না, তোমাকে কি করতে হবে, তাহলে ভাবতে হবে যে আমি এর অনুরূপ বাক্য কিভাবে তৈরি করতে পারি, তাহলে তুমি ইংলিশটা ক্যাপচারে করতে পারবে। ঠিক আছে, আচ্ছা এবার দেখো ওটা গেল কি, যে সিন্সের পূর্বে যদি প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট পারফেক্ট থাকে তাহলে পরেরটা হবে পাস্ট ইনডিফিনিট। কিন্তু যদি তোমার সিন্সের পূর্বে পাস্ট ইনডিফিনিট থাকে তখন কি হবে, তখন পরেরটা হবে পাস্ট পারফেক্ট। বুঝতে পেরেছো? আমরা সেটাই এখন দেখবো। দেখো আবার সিন্স দ্বারা ক্লজ যুক্ত থাকলে এবং সিন্স এর আগের ক্লজ বা বাক্যের অংশ পাস্ট ইনডিফিনিট টেন্স হলে পরের অংশ কি হবে, তোমার ভার্বের পাস্ট পারফেক্ট টেন্স হবে। বুঝতে পেরেছো কি বললাম, যে প্রথমে যদি তুমি পাস্ট ইনডিফিনিট পেয়ে যাও মনে করো, তাহলে পরের অংশটুকু কি হবে,
খেয়াল করো, মেনি ইয়ার্স পাস্ট, মেনি ইয়ার্স পাস্ট, অনেক বছর অতিক্রান্ত হয়ে গেল, সিন্স আই ড্যাশ হিম লাস্ট, তাহলে কি হবে তোমার পরের অংশটুকু হবে পাস্ট পারফেক্ট, কারণ সিন্সের আগে যে তোমার কনজাংশন রয়েছে, সিন্সের আগে তোমার কি আছে পাস্ট ইনডিফিনিট, এই যে পাস্ট V2 এটা, তাই না? V2 মানেই তো পাস্ট টেন্স, তো পাস্ট টেন্স যখন পেয়ে গেছি পরেরটা হবে পাস্ট পারফেক্ট। তাহলে মেনি ইয়ার্স পাস্ট সিন্স আই হ্যাড মেট হিম, মানে তার সাথে দেখা হওয়া আমার অনেক বছর হয়ে গেল, তার সাথে দেখা হওয়া আমার অনেক বছর হয়ে গেল, মানে অনেক বছর অতিক্রান্ত হয়ে গেছে। ঠিক আছে, তো এই ছিল তোমার সিন্সের ব্যবহার। তো আশা করি তোমরা সিন্সের দুটো ব্যবহার রয়েছে, আমি একবার বলে দিই তোমাদের, যে সিন্সের পূর্বে যদি প্রেজেন্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট থাকে তাহলে সিন্সের পরে হবে তোমার কি পাস্ট ইনডিফিনিট। ঠিক আছে, আর সিন্সের পূর্বে যদি পাস্ট ইনডিফিনিট থাকে পরেরটা হবে পাস্ট পারফেক্ট। জাস্ট একটু নলেজে রাখো, এটা কিন্তু তোমাদের ফ্রেজেও রয়েছে। ঠিক আছে, তো আমরা কত নাম্বার রুলস দেখলাম? আমরা অলরেডি 8 নাম্বার রুলস কিন্তু দেখেছি। আচ্ছা, এবার দেখো, এবার 9 নাম্বার রুলসটা আমরা একটু দেখে নেব। এটা মানে এই রুলস, যে 9 নাম্বার রুলসটা, এর ওপর তোমার শূন্য স্থানে 2 থেকে 3টা তোমার শূন্য স্থান পাবা তুমি। আমি এখন যে রুলসটা বলবো প্রত্যেক বছরই থাকে, ঠিক আছে, অর্থাৎ ভয়েস থেকে, কিন্তু তোমরা চিনতে পারো না যে এটা ভয়েস আছে না কি আছে। ঠিক আছে, আমি এই রুলসটা এবার বলবো, এখান থেকে 2 থেকে 3টা তুমি শূন্যস্থান পাবা রাইট ফর্ম ভার্বসে। হ্যাঁ, এই রুলসটা এটা দেখো কি বলতেছে। প্যাসিভ ভয়েসে সর্বদা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। প্যাসিভ ভয়েসে এটা যদিও অন্যভাবে বলেছে, একটা কঠিন করে বলে দিয়েছে। ঠিক আছে, আমি একটু সহজ করে তোমাদের বলে দিই, একটু সহজ করে বলে দেই, যে সাবজেক্ট যখন দেখবা তুমি কি, যে একটা তোমার মানে তোমার এটা কি, এটা যখন কাজ করতে পারে না সাবজেক্ট, ঠিক আছে, সাবজেক্ট যখন নিজে কাজ করতে পারে না, বুঝতে পেরেছো? একটা যেমন একটা অনুষ্ঠানকে কোনো কাজ করতে পারে। মনে করো এ সিরিমনি ওয়াজ কি অ্যারেঞ্জড, CEREMONY, সিরিমনি, ধরো অ্যারেঞ্জ আছে, ARRANGE, অ্যারেঞ্জ। ঠিক আছে, তাহলে বাই তোমার কি বাই মি মনে করো, ঠিক আছে, একটা অনুষ্ঠান আমার দ্বারা কি করা হয়েছিল, আয়োজন করা হয়েছিল। এখন দেখো তো তুমি এখানে কি কোন কোন বসাবা, ভার্ব বসাবা। তোমাকে অবশ্যই নিজে যখন কোনো একটা কাজ করতে পারে না তখন আমরা কি ভয়েস করি। ঠিক আছে, যেমন আই ইট রাইস, কি দেখো আমি একটা উদাহরণটা ভালো করে বলি তোমাদের, আই ইট রাইস, এর ভয়েস কি হবে দেখো, রাইস ইজ ইটেন বাই মি। হ্যাঁ, আমার দ্বারা ভাত খাওয়া হয়। তো এখন দেখো এখানে শূন্যস্থানটা কিভাবে দিবে, রাইস দিয়ে দিবে তোমার ইট, তাহলে তুমি কি দিবা RICE, তাহলে রাইস হ্যাজ ইটেন বাই মি, মানে রাইস হ্যাজ ইটেন মানে ভাত খেয়েছে, হয়ে গেল না? আই হ্যাভ বা আই এট মানে কি আমি খেলাম, তাহলে রাইস এট বা ইটেন যাই দাও, তাহলে মানে ভাত বা চাউল নিজেই খায় বা কোনো কিছু কি খেতে পারে? পারে না। তখন আমরা কি করি, এটাকে তোমার ভয়েসে করি। ভয়েসে মানে তোমার কি, ভয়েস মানে কি একটা হেল্পিং ভার্ব থাকে, প্রতিটা ভার্ব তোমার কি প্রতিটা টেন্সের ক্ষেত্রে একটা হেল্পিং ভার্ব থাকে না। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে কি থাকে, যে অ্যামিজার এরকম থাকে, আর তোমার পাস্ট টেন্সের ক্ষেত্রে কি ওয়াজ ওয়ার এরকম থাকে। তো তোমাকে কি করতে হবে, যে এর পরে একটা হেল্পিং ভার্ব নিয়ে নিতে হবে টেন্স অনুযায়ী। ঠিক আছে, তো দেখো, তো সিরিমনি কি ওয়াজ অ্যারেঞ্জড মনে করো, তাহলে কি হবে, ওয়াজ অ্যারেঞ্জড, ARRANGED, অ্যারেঞ্জড, ওয়াজ অ্যারেঞ্জড। বুঝতে পেরেছো? তাহলে সিরিমনি নিজে বা অনুষ্ঠান নিজে কোনো কিছু করতে পারে না, মানে একটা অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল, ভাত নিজে কোনো কিছু করতে পারে না, ভাত খাওয়া হয়েছিল, তখন কিন্তু আমাদের একটা হেল্পিং ভার্ব নিয়ে চলে আসতে হয় টেন্স অনুযায়ী। আর এর ওপরই তোমার 2 থেকে 3টে শূন্যস্থান চলে আসে, কিন্তু তখন সাবজেক্টটা ভিন্ন থাকে। আমি হয়তো একটা সিরিমনি দিয়েছি, একটা অনুষ্ঠান দিয়েছি, রাইস দিয়েছি, তো সাবজেক্টটা তোমার কি ব্যক্তিবাচক থাকে না, বস্তুবাচক থাকে। আর বস্তু কি কোনো কাজ করতে পারে? এতক্ষণে আমার কথাটা মনে আসলো, মানে মনে আসতেছিল না, যে বস্তুবাচক সাবজেক্ট, বস্তুবাচক, বস্তুবাচক। ঠিক আছে, এই যে দেখো দিস ওয়ার্ক, বস্তুবাচক না, বস্তুবাচক না বলো, দিস ওয়ার্ক,
কাজ, কোনো একটা কাজ কি নিজে কোনো কাজ করতে পারে? কাজ করা হয়। তাহলে এই ক্ষেত্রে আমরা ভয়েসকে নিয়ে চলে আসব, এই ক্ষেত্রে আমরা ভয়েসকে নিয়ে চলে আসব। আশা করি তোমরা আমার কথাটা বুঝতে পেরেছো যে আমি কিভাবে বললাম। তো যদি বুঝতে না পারো আবার একটু রিপিট করে শুনে নিও, পরবর্তীতে দেখবা যে ইনশাল্লাহ বুঝে গেছো। তো ওই টপিকটাই এখানে বলা হয়েছে যে ভয়েসের কখন নিয়ে আসবো, তখন তুমি দেখবা সাবজেক্ট নিষ্ক্রিয় রয়েছে, বুঝতে পারছো সাবজেক্ট, তখনই একটা হেল্পিং ভার্ব এর সাথে V3, হেল্পিং ভার্ব প্লাস V3, ঠিক আছে? কি হেল্পিং ভার্ব দিয়ে তোমার V3, যে টেন্সে আবহাওয়া আছে কনটেক্সট অনুযায়ী, প্যাসেজটা যে টেন্সে যাচ্ছে, প্রেজেন্ট ইনডিফিনিটে যাচ্ছে না প্রেজেন্ট কন্টিনিউসে যাচ্ছে, পাস্ট ইনডিফিনিটে যাচ্ছে, টোটাল যে প্যাসেজটা রয়েছে সেটা তোমাকে লক্ষ্য করতে হবে। সেই অনুযায়ী তুমি তোমার ভয়েসটা করবা, প্রেজেন্ট টেন্সে ভয়েস করবা, পাস্ট টেন্সে করবা না ফিউচার টেন্সে করবা, এটা তোমাকে একটু মেপে নিতে হবে, দিয়ে করতে হবে। তাহলে তুমি কিভাবে এখন সাহায্যকারী ভার্ব তুমি কোথায় পাবা? তুমি টেন্স জানো না, সাহায্যকারী ভার্ব কি তুমি পারবে নিয়ে আসতে? মনে করো প্রেজেন্ট টেন্সে হবে যে অ্যামিজার নিয়ে আসতে হবে, তুমি ওয়াজ ওয়াই নিয়ে চলে আসলে। তাহলে দেখো আমি টেন্স কেন প্রথমে পড়ালাম, টেন্সটা কেন প্রথমে পড়লাম, আশা করি তোমরা গুরুত্বটা বুঝতে পারছো যে অবশ্যই টেন্সের বেসিক তোমাকে জানতে হবে, না হলে কিন্তু তুমি বুঝতে পারবে না। তারপরে যে এখানে এসে আমরা এগুলো ব্যবহার করব, টেন্সের ব্যবহার সর্বত্র। তো এই নিয়মটা দেখো, আমি এই নিয়মটা বলে আর একটা হয়তো নিয়ম আলোচনা করে আমি আজকের ক্লাসটা শেষ করব, একটু লেন্থি হয়ে যাচ্ছে ক্লাসটা। দেখো কি বলতেছে যে দিস ওয়ার্ক ওয়াজ কি ড্যাশ বাই মি, ডান বাই মি, ঠিক আছে? ওয়াজ আছে, ওয়াজের পরে ডু আছে, মানে ডান বাই মি। তাহলে দিস ওয়ার্ক, বুঝতে পেরেছো? আচ্ছা, দ্য প্রবলেম হ্যাজ বিন, আচ্ছা এটা কি তোমার হেল্পিং ভার্ব না? তোমার অবশ্যই হেল্পিং ভার্ব, ঠিক আছে? হ্যাজ বিন ড্যাশ, তবে কি আমি বলতেছি দেখো হ্যাজ বিন কেন চলে আসলো? তুমি প্রেজেন্ট পারফেক্টেরই করো, ভয়েস জানো, তুমি প্রেজেন্ট পারফেক্টের ভয়েসটা জেনে আসো, ঠিক আছে? কি হবে এই বিন এসেছে কোথা থেকে জানো? যে তোমার এটাই হেল্পিং ভার্ব আসছে, হ্যাজ বিন, টোটালটাই বসে গেছে হ্যাজ বিন সলভড বাই হিম, তার দ্বারা সলভ করা হয়েছে। তুমি বলবা যে আবার বিন কি জিনিস, তাই তো? তুমি এটা ভয়েস করা হয়েছে, ভয়েস করা হয়েছে, দ্য প্রবলেম হ্যাজ বিন সলভড বাই হিম, ঠিক আছে? এখন দেখো আমি তোমাকে একটা কথা বলি, খেয়াল করে, এটা খুবই গুরুত্বপূর্ণ। দেখো তোমরা হয়তো পার্থক্যটা খুঁজে বের করতে পারো যে আই হ্যাভ সলভড দ্য প্রবলেম, সলভ দ্য প্রবলেম, আই হ্যাভ সলভড দ্য প্রবলেম, ঠিক আছে? তো তুমি এটা ভয়েস করো তো। যদিও আমি এটা এই শিটটা কিন্তু এর আগে আমি দেখিনি, আমি সরাসরি পড়াতে তোমাদের শুরু করেছি, ঠিক আছে? তো দেখো দ্য প্রবলেম, তো কোন টেন্স এটা? প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্টে। আচ্ছা ভালো কথা, তুমি দেখো তো কি হবে, যে অবজেক্ট সাবজেক্ট হবে, ভয়েসের ক্ষেত্রে হয় না? তাহলে নিয়ে আসো যে দ্য প্রবলেম, প্রবলেম। এখন দেখো তুমি এটা কি থার্ড পারসন সিঙ্গুলার, একটা সমস্যা, তাহলে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে কি হবে? হ্যাভ হবে না হ্যাজ হবে? ঠিক আছে বলো যে অবশ্যই হ্যাজ হবে। তাহলে দেখো হ্যাজ, আর ভয়েস চেঞ্জের ক্ষেত্রে কি হবে? তোমার বিন কে নিয়ে আসতে হবে, অবশ্যই তোমাকে বিন নিয়ে আসতে হবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে, ভয়েস চেঞ্জের ক্ষেত্রে তোমাকে সাহায্যকারী ভার্ব হিসেবে বিন নিয়ে আসতে হবে। তাহলে হ্যাজ বিন সলভড, SOLVED, সলভড বাই হিম, ঠিক আছে? বা এই টাইপের মনে করো, বা হি হ্যাজ সলভড দ্য প্রবলেম, ঠিক আছে? তো এখানে বাই হিম আছে কিন্তু, তাহলে আমি বাক্যটা কিন্তু ভুল লিখেছি। তাহলে এখানে কি হবে? তাহলে হি হ্যাজ, তাই না? ওই বাক্য হিসেবে হি হ্যাজ হতো, কিন্তু আমি তো এখানে লিখেছি আই হ্যাভ সলভড দ্য প্রবলেম। তাহলে এখানে আই হ্যাভ থাকলেও তোমার কিন্তু এখানে থার্ড পারসন আসার কারণে হ্যাজই হবে, হ্যাজই হবে, ঠিক আছে? তো এখানে তোমার হি, তাহলে হি হ্যাজ সলভড দ্য প্রবলেম। তো ওই হি হ্যাজ সলভড দ্য প্রবলেম এর ভয়েসটা হচ্ছে এইটা। ক্লিয়ার হয়েছে? আশা করি তোমরা বিষয়টা ক্লিয়ার হয়েছে। একটু যদি ভয়েসটা জানো তাহলে ক্লিয়ার হয়ে যাবা, এখানে আর বলার কোনো অপেক্ষা নেই, ঠিক আছে? আরো একটা উদাহরণ দেখো, এটা খুবই গুরুত্বপূর্ণ রুলস, এখানে তুমি কয়েকটা পাবাই পাবা, এখান থেকে 2টা থেকে 3টা পাবা, ঠিক আছে? তো দেখো স্কুল কি নিজে কোনো কাজ করতে পারে যে তুমি সরাসরি স্কুল ক্লোজ করে দিবা? স্কুল কোনো কাজ করতে পারে না, ঠিক আছে? তো আমাদের মাধ্যমে স্কুলটা পরিচালিত হয় বা কোনো একটা কাজ করে। তাহলে স্কুল ওয়াজ কি হবে? ক্লোজ ফর, কি লেখা আছে এখানে? আচ্ছা যাই হোক, পরেরটুকু দেখো যে তাহলে অবশ্যই কি হবে, যে একটা হেল্পিং ভার্ব হবে আর V3 হবে, বুঝতে পেরেছো?
এবার 10 নম্বরটা দেখো, বলছে সিম্পল সেন্টেন্সে দুটি ভার্ব থাকলে দ্বিতীয় ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করতে হবে। ঠিক আছে, সিম্পল সেন্টেন্সে কি থাকবে, একটা সাবজেক্ট থাকবে আর একটা ফাইনাইট ভার্ব থাকবে। ঠিক আছে, সিম্পল সেন্টেন্স, আর তোমার কি অবজেক্ট থাকতে পারে আবার নাও পারে, সমস্যা নেই। তো এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। তাহলে দেখো খেয়াল করো যে হি স দ্য বয়, দেখো আমরা নর্মালি বলে থাকি কি যে যদি কোনো একটা বাক্যে একটা তোমার ফাইনাইট ভার্ব থাকে, পরের ভার্বের সাথে তোমার কি যুক্ত করতে হয়, হয় তোমার ইনফিনিটিভ করতে হয়, না হলে জিরান করতে হয়। ঠিক আছে, আমরা এই কনসেপ্টটা আমাদের আছে যে এটা যদি একটা ফাইনাইট ভার্ব থাকে, ফাইনাইট ভার্ব কোনটা, যে তোমার টেন্স পরিবর্তন হলে ভার্বের রূপের পরিবর্তন হয়, V1 V2 V3 এগুলো হয়। ঠিক আছে, এটা হচ্ছে ফাইনাইট ভার্ব। আর সিম্পল সেন্টেন্সের কথা এখানে বলা হয়েছে। তাহলে হি স দ্য বয় প্লেইং ইন দ্য ফিল্ড, তাহলে দ্বিতীয় বাক্যে মানে দ্বিতীয় যে তোমার ভার্বটা থাকবে সেটা নন ফাইনাইট করে ফেলতে হবে। আর সিম্পল সেন্টেন্সে কি থাকে, যে তোমার একটাই ফাইনাইট ভার্ব থাকে, তাই না? আচ্ছা দেখো পরের সেন্টেন্সটা দেখো, আই হার্ড হিম ড্যাশ, আমি শুনলাম কি করতে, আমি তাকে শুনলাম কি, একটা স্পিক আছে, স্পিকিং। তো আমরা বেশিরভাগ জানি হেয়ারের পর তোমার যে ভার্বটা থাকবে তার সাথে আইএনজি যুক্ত করতে হয়, তাহলে এটা মনে রাখবা অবশ্যই। হ্যাঁ, যে হেয়ার তারপরে হেল্প এগুলোর পরে যদি কোনো ভার্ব বসে তার সাথে আইএনজি যুক্ত করে দেবো, সোজা কথা। বুঝতে পেরেছো? এটা কিন্তু মনে রাখতে হবে তোমাদের ভালো করে, হেয়ার হেল্প এগুলোর পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। আচ্ছা এরপরের আমরা উদাহরণটাতে যাব। দেখো তো এখানে একটা বিষয় থাকে, যদি কোনো পরের সেন্টেন্সটি দ্বারা যদি কোনো উদ্দেশ্য বোঝায় তখন আমরা টু ব্যবহার করব, মানে ইনফিনিটিভ ব্যবহার করব। কিন্তু যদি কোনো অবজেক্টিভ না থাকে, উদ্দেশ্য না থাকে, তখন আমরা ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। পরে এর কথাটা ভালো করে বলা আছে, আমি তোমাদের বলে দিচ্ছি। দেখো যদি ওপরেটা বুঝতে না পারো, এখন দেখো, এখন খেয়াল করো। আমি এটাই আজকের লাস্ট টপিক, ঠিক আছে, লাস্ট একটা রুলস। আমি কিন্তু আজকে 11টা রুলস আলোচনা করলাম। ঠিক আছে, তো আমি আগামী 3 দিনে আমি প্রায় মনে করো যে 30টা রুলস আলোচনা করে দেবো। একটু বেশি আলোচনা করতেছি রাইট ফর্ম ভার্বস এর। কেন আলোচনা করতেছি তোমরা অলরেডি বুঝতে পারতেছো যে এর গুরুত্বটা অপরিসীম। তোমাদের গ্রামার শেখার ক্ষেত্রে, কথা বলার ক্ষেত্রে, রাইটিং এর ক্ষেত্রে রাইট ফর্ম ভার্বস এর বিকল্প কোনো নেই। এর একটি অতুলনীয় টপিক তোমাদের ইংরেজি শেখার ক্ষেত্রে, বলা বলো লেখা বলো সব কিছুর ক্ষেত্রে। ঠিক আছে, যার কারণে আমি একটু বেশি করে পয়েন্ট আলোচনা করবো এখানে অন্যান্য টপিকের থেকে। অন্যান্য টপিকে হয়তো 10টা থেকে 15টা বা আর এর থেকে একটু বেশি আলোচনা করব, কিন্তু এখানে আমি একটু বেশি আলোচনা করব কারণ এই টপিকটা সবার সাথে রিলেটেড। ওকে দেখো, দ্বিতীয় ভার্বটি যদি উদ্দেশ্য বোঝাতে ব্যবহৃত হয়, ওই যে আগের ভার্ব দেখো, আগের ভার্বগুলো দেখো, এগুলো কোনো উদ্দেশ্য বুঝায়নি। ঠিক আছে, হি স দ্য বয় প্লেইং ইন দ্য ফিল্ড, বালকটিকে মাঠে খেলতে দেখলো। তো এই তোমার এই ভার্বের কোনো কি উদ্দেশ্য ছিল, বা এই ব্যক্তির কি কোনো উদ্দেশ্য ছিল যে সে ওখানে খেলতে গিয়েছিল বা সে এখানে বলটা আনতে গিয়েছিল? উদ্দেশ্য তো যায়নি, ডাইরেক্ট কোনো উদ্দেশ্য ছিল না, কিন্তু একটা বর্ণনা বলেছে। ঠিক আছে, একটা বর্ণনা বলেছে। যদি উদ্দেশ্য থাকতো তাহলে কি হতো, আমরা তখন এখানে কি করতাম, যে এই প্লেইং করতাম না। বুঝতে পেরেছো? তখন আমরা এটাকে প্লেইং করতাম না। বুঝতে পেরেছো? আচ্ছা পরেরটুকু দেখো, যে আই ওয়েন্ট টু দ্য লাইব্রেরি, আমি লাইব্রেরি গিয়েছিলাম। দেখো কি দিবা তুমি এখানে, টু রিড নিউজ পেপার। তোমার উদ্দেশ্য ছিল লাইব্রেরিতে যাওয়ার, যে তুমি বই পড়তে গিয়েছিলা। ঠিক আছে, যার কারণে কি হলো, যে টু রিড নিউজ পেপার। এখন তুমি যদি এখানে দিতা যে আই ওয়েন্ট টু দ্য লাইব্রেরি রিডিং নিউজ পেপার, তাহলে কিন্তু ভুল হয়ে যেত। বুঝতে পেরেছো? তাহলে কিন্তু এখানে ভুল হয়ে যেত। আচ্ছা আশা করি বুঝতে পেরেছো। যদি উদ্দেশ্য থাকে তাহলে ইনফিনিটিভ ব্যবহার করব মনে করো, আর যদি উদ্দেশ্য না থাকে তাহলে সরাসরি আমরা ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দেব। ঠিক আছে, তারপরে দেখো, হি রিপেয়ার দ্য বোট, সে তোমার বোটটিকে ভালো করেছিল, ড্যাশ ইট, কি হবে, টু সেল ইট। বুঝতে পেরেছো? এখন তুমি যদি এখানে দিতা এরকম যে হি রিপেয়ার দ্য বোট ফর সেলিং ইট, ফর সেলিং ইট, SELLING, সেলিং ইট, তাহলে কিন্তু হতো না। কারণ তোমার একটা উদ্দেশ্য আছে, তুমি যে রিপেয়ার করেছো, সংস্কার করেছো তোমার বোটের, একটা উদ্দেশ্য ছিল না? উদ্দেশ্য থাকার কারণেই হবে কি, যে টু সেল ইট, ইনফিনিটিভ ব্যবহার করতে হবে। বুঝতে পেরেছো? আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। তো আজকে আমরা আলোচনা করেছি যে রাইট ফর্ম ভার্বস আলোচনা করেছি, টেন্স আলোচনা করেছি,
তারপরে নাম্বার আলোচনা করেছি, পার্সন আলোচনা করেছি, পাস্ট পারফেক্ট টেন্স আলোচনা করেছি। তো আমি যেগুলো আলোচনা করলাম তোমরা যদি একটু নলেজে রাখো দেখবা যে তোমাদের নলেজটা অনেকটা সমৃদ্ধ হয়েছে। বিশেষ করে ইংরেজি গ্রামারের ক্ষেত্রে গ্রামারের 1 নম্বর টপিক হলো কি, যে তোমার টেন্স, তারপরে রাইট ফর্ম অফ ভার্বস, আর একটা হচ্ছে কি যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। ঠিক আছে, এগুলো হচ্ছে তোমার গ্রামারের প্রাণ। ঠিক আছে, হার্ট অফ ইংলিশ গ্রামার। তো হার্ট অফ ইংলিশ গ্রামারকে বাদ দিয়ে তুমি ন্যারেশন শিখবা হবে না। ঠিক আছে, মডিফায়ার শিখবা, তারপর ক্লজ শিখবা, এগুলো কিন্তু হবে না। বুঝতে পেরেছো? তো অবশ্যই তোমাকে এটা ভালো করে জানতে হবে। তো আমি আশা করি যে তোমরা আমার ক্লাসটি বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো অবশ্যই বা অন্য কোনোভাবে বুঝালে বা কিভাবে বুঝালে বা কোনভাবে যদি বলো তাহলে আমি সেভাবে বোঝানোর চেষ্টা করবো, বা আরো ভালোভাবে বা আরো এক্সাম্পল যদি তোমরা চাও যে স্যার আরো বেশি বেশি এক্সাম্পল দিতে হবে, তাহলে আমি সেভাবে বুঝাতে পারবো তোমাদের ইনশাল্লাহ। তো কালকে আবার আমি সন্ধ্যা 7:30টায় আইসিটির ক্লাস নিয়ে আসবো, সেখানে আমি আলোচনা করতেছি তোমার ডিজিটাল ডিভাইস নিয়ে। ডিজিটাল ডিভাইসের দ্বিতীয় ক্লাসটা আজকে করেছি। তো তোমরা যারা ডিজিটাল ডিভাইসে এক্সপার্ট হতে চাও, একেবারে শুরু থেকে ক্লাসগুলো করতেছি, তোমরা করতে থাকো, দেখবা যে 6 থেকে 7 দিনের ভেতরে তুমি ডিজিটাল ডিভাইসে একদম এক্সপার্ট হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, যতগুলো জটিল টপিক রয়েছে, যেমন কি রয়েছে তোমার ট্রুথ টেবল রয়েছে, তাই না, যে আর রয়েছে তোমার কি যে তোমার ন্যান্ড গেট রয়েছে, নর গেট রয়েছে, এগুলোর সার্বজনীনতা প্রমাণরাত রয়েছে, সার্বজনীনতা প্রমাণ করতে হবে, ইনকোডার ডিকোডার রয়েছে, হাফ হেডার ফুল হেডার, হাফ হেডার দ্বারা ফুল হেডার বাস্তবায়ন রয়েছে, ফ্লিপ ফ্লপ রয়েছে, রেজিস্টার্স রয়েছে, কাউন্টার্স রয়েছে, এগুলো কিন্তু অনেক টপিক রয়েছে। তবে তোমাদের ক্ষেত্রে যেগুলো সব থেকে সহজ সেগুলো আমি আলোচনা করবো, এবং সব থেকে যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো, যেমন কি কাউন্টার, রেজিস্টার, এগুলো কিন্তু অতটা আসে না, ফ্লিপ ফ্লপ এগুলো আসে না, আসলে 1 মার্কের সংজ্ঞা আসে। তো সেগুলো আমরা করবো না, যেগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক সেগুলো নিয়ে আলোচনা করব। তো আমার এই কোর্সটি বিশেষ করে রান করা হচ্ছে 2025 সালে যারা পরীক্ষার্থী রয়েছে তাদের জন্য কোর্সটি আমি রান করতেছি। তোমরা আমার এই কোর্সটিতে জয়েন করতে পারো। ঠিক আছে, আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। টানা 40 দিন তোমরা আমার সাথে ক্লাসগুলো করতে পারবে, এবং দেখবে যে তোমরা যদি এলেমলে তোমাদের থাকে, প্রস্তুতি থাকে, একবারে গুছানো প্রস্তুতি তোমরা নিতে পারবে আমার সাথে থেকে। তো আশা করছি তোমরা সকলে আমাদের এই কোর্সটিতে ভর্তি হবে, যারা যারা আজকে দেখছো। আর যারা যারা দেখছো একটু উপকৃত হয়েছে আমার ক্লাসটি দেখে, তারা আমার ক্লাসটি অবশ্যই শেয়ার করবে। ঠিক আছে, এবং তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন দেবে, এবং তোমাদের যারা রিলেটিভ রয়েছে তাদেরকে অবশ্যই জানাতে পারো যে আমি একটি কোর্স রান করেছি যেটার কার্যক্রম এইগুলা। ঠিক আছে, তো কালকে ইনশাল্লাহ আবার সন্ধ্যা 7:30টায় দেখা হবে আইসিটি ক্লাসে। সকলে ভালো থাকো। আসসালামু আলাইকুম।